গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ। আজ আমরা ডব্লিউবিজেই 2026-এর কিছু প্রশ্ন সলভ করব ম্যাথের। তো আগের ভিডিওতে আমরা 20 দাগ পর্যন্ত সলভ করেছিলাম, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। ওকে, আর আজকে আমি যে প্রশ্নটা ডাউনলোড করেছি এটা গুগল থেকে আমি ডাউনলোড করেছি। তো এই প্রশ্ন অনুযায়ী 21 দাগ থেকে শুরু করবো। এখন আমাদের ক্যাটাগরি ওয়ান চলছে। ওকে, এর আগে আমি দুটো ভিডিও করেছি 2026-এর উপরে। এখানে মোট আমি 10টা করে 20টা প্রবলেম সলভ করেছি। ঠিক আছে, তো তোমাদের কাছে হয়তো অন্য প্রশ্ন থাকতে পারে, কিন্তু প্রশ্ন একই থাকবে, দাগ নম্বর হয়তো আলাদা থাকতে পারে। ঠিক আছে, তো সেগুলো তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, আমার প্রশ্ন অনুযায়ী আমি 21 দাগ থেকে শুরু করছি। তো অঙ্কগুলো সলিউশন দেখার আগে অবশ্যই তোমরা আগে নিজেরা একবার ট্রাই করে ফেলো। ওকে, তো দেখো কি বলছে, দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দিস অ্যান্ড দিস। আচ্ছা, আগে বলো তো এগুলো কিসের ইকুয়েশন? এই যে ইকুয়েশন দিয়েছে একটা আর এ একটা, আর কিসের ইকুয়েশন? দুটোই একটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাই না? দেখো কি বলেছে, আর ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ক্রস এ ভেক্টর। ওকে, এটার মানে কি? আর ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর লিখতে পারি। ওকে, ইকুয়াল টু জিরো। জিরো মানে এখানে জিরো ভেক্টর। ওকে, তার মানে বলে এই দুটো থেকে আমি কি লিখতে পারি? আর ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল টু জিরো ভেক্টর। এ ভেক্টরটা মনে করো কমন নিয়েছে, কিন্তু রাইট সাইডে কমন রাখতে হবে, কারণ ভেক্টরের যে ক্রস মাল্টিপ্লিকেশন সেটা কিন্তু আমি কমিউট করে না, সেটা আমাদের বিনিময় নিয়ম ফলো করে না। মানে এই এ ক্রস বি এটাকে তুমি লিখতে পারবে না বি ক্রস এ, লিখতে পারবে, সামনে একটা নেগেটিভ দিতে হবে। ওকে, কিন্তু এরকম লেখা যায় না। ওকে, তো যাই হোক, এটা এসছে। আচ্ছা, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট জিরো কখন হয়? দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কখন জিরো হয় বলতে পারবে? দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট তখনই জিরো হয় যখন, বলো ক্রস প্রোডাক্ট মানে কি? ধরো আমি সাপোজ এক্স একটা ভেক্টর, ওয়াই একটা ভেক্টর, এক্স ক্রস ওয়াই ইকুয়াল টু বললাম জিরো ভেক্টর। তার মানে কি, এর মানটা হয়ে যাবে জিরো, আর এর মানটা কি হয়? এক্স ওয়াই সাইন থিটা ইকুয়াল টু, এখন এক্স আর ওয়াই যদি নন জিরো ভেক্টর, ধরে নিলাম এক্স আর ওয়াই এরা নন জিরো ভেক্টর, তাহলে এটা নন জিরো, তাহলে সাইন থিটা ইকুয়াল টু জিরো। সাইন থিটা ইকুয়াল জিরো মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বা 0 রেডিয়ান, যা খুশি বলো, থিটা ইকুয়াল টু জিরো। ওকে, তার মানে কি, এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল জিরো, তার মানে এক্স ভেক্টর ইজ প্যারালাল টু ওয়াই ভেক্টর। ওকে, তাই দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট জিরো মানে ওরা প্যারালাল ভেক্টর। তার মানে আর ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ প্যারালাল টু এ ভেক্টর। এই দুটো দাগ দিয়েছি, এটার মানে হচ্ছে প্যারালাল। ঠিক আছে, দিস ভেক্টর ইজ প্যারালাল টু দিস ভেক্টর। তার মানে কি, ধরো বললাম এক্স ভেক্টর ইজ প্যারালাল টু ওয়াই ভেক্টর, এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে এক্স ভেক্টরকে আমি লিখতে পারবো সাম ল্যামডা ইন্টু ওয়াই ভেক্টর। সে ল্যামডার ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ওকে, আর আগে আমি বলেছিলাম থিটা সমান সমান জিরো, মানে ক্রস প্রোডাক্ট যদি থিটা সমান সমান জিরো, জিরো না হয়ে কত হতে পারে? 180ও হতে পারে, তাই না? সুতরাং 180 হলে তখন এই নেগেটিভ ল্যামডার ভ্যালু নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, 180 হতে পারে, ঠিক আছে, 360ও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। মানে এন পাই হয়, সাইন থিটা ইকুয়াল জিরো হয়, থিটা মানে 180-র গুণিতক হয়। ওকে, তো যাই হোক, এখানে বলো তাহলে এক্স ভেক্টর ওয়াই ভেক্টর যদি প্যারালাল হয়, আমরা এক্স ভেক্টর ল্যামডা ওয়াই ভেক্টর লিখতে পারি। তাহলে আর ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু ল্যামডা এ ভেক্টর। তার মানে আর ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস ল্যামডা এ ভেক্টর। এটা কিসের ইকুয়েশন? এটা একটা স্ট্রেট লাইনের ভেক্টর ইকুয়েশন, তাই না? আশা করি এটা জানো তোমরা। ওকে, তো সিমিলারলি আর একটা যে ইকুয়েশন দিচ্ছে ওটাও দেখো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে। তো সেটা কেমন দাঁড়াবে দেখো, আর ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু, সরি আর ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। বলো তাহলে এটা আর ভেক্টর ক্রস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু জিরো ভেক্টর। এটার মানে কি,
আর ভেক্টর মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। ওকে, তাহলে এই ভেক্টরটা আর এই ভেক্টর ক্রস প্রোডাক্ট 0, মানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা আমাদের 0 ডিগ্রি 180 ডিগ্রি এরকম হবে, মানে এটা প্যারালাল ভেক্টর হবে। প্যারালাল ভেক্টর হওয়া মানে কি হবে তাহলে বলো? তার মানে আর ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু সাম, এখানে ল্যামডা নিয়েছি তো এখানে অন্য কিছু একটা, ধরো মিউ ইকুয়াল টু এই সাম মিউ ইন্টু বি ভেক্টর। ওকে, তার মানে কি পেলাম? আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস মিউ ইন্টু বি ভেক্টর। তাহলে এটাও কি একটা স্ট্রেট লাইন দেখবেন? তাহলে ওখানে যে দুটো ইকুয়েশন দিয়েছে দুটো একটা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। ওকে, যেখানে এই এ ভেক্টর বি ভেক্টর সব কিন্তু আমাদের গিভেন, এ ভেক্টর আর বি ভেক্টর কিন্তু গিভেন। ওকে, তাহলে প্রশ্নটা কি? দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে এটা একটা স্ট্রেট লাইন 1 আর এটা স্ট্রেট লাইন 2, এই দুটো স্ট্রেট একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। ওকে, তাহলে সেই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কত সেটা তোমার বার করতে হবে। ক্লিয়ার? ওকে, তো এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন কিভাবে বার করবে? একটা ইকুয়েশনে এসে আর ভেক্টর মানে কি? ওই স্ট্রেট লাইনের উপরে যে কোনো পয়েন্টের পজিশন ভেক্টর। ওকে, ইকুয়াল টু বি ভেক্টর প্লাস ল্যামডা এ ভেক্টর, বি ভেক্টর প্লাস ল্যামডা এ ভেক্টর, আর একটা এসছে আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস মিউ বি ভেক্টর, তাই না? এ ভেক্টর প্লাস মিউ বি ভেক্টর। এখন বলো এই দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করবে কোথায়? ধরো এখানে ইন্টারসেক্ট করছে। ওকে, মনে করো এখানে ইন্টারসেক্ট করছে, তাহলে এই আর ভেক্টর মানে কি? এই আর ভেক্টর মানে এটা মনে করো 1 নম্বর স্ট্রেট লাইন, এটা মনে করো 2 নম্বর স্ট্রেট লাইন, তাহলে এই আর ভেক্টর মানে 1 নম্বর স্ট্রেট লাইনের যে কোনো পয়েন্টের পজিশন ভেক্টর, এই পয়েন্ট হতে পারে, এই পয়েন্ট হতে পারে, যে কোনো পয়েন্টের পজিশন ভেক্টর। আর এই আর ভেক্টর মানে এর উপরে যে কোনো পয়েন্টের পজিশন ভেক্টর। তাই যে পয়েন্টে ওরা কাট করছে সেই পয়েন্টের পজিশন ভেক্টর আমি এখান থেকে নিই আর এখান থেকে নিই, সেম দাঁড়াবে। তাহলে আমি এই আর ভেক্টর আর এই এর ভেক্টর ইকুয়াল করে দিই, তাহলে কি পাবো? এখান থেকে পাবো আর ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস ল্যামডা এ ভেক্টর, এখান থেকে পাবো আমাদের এ ভেক্টর প্লাস মিউ বি ভেক্টর, এই দুটো সমান হয়ে যাবে। এখান থেকে ল্যামডা আর মিউ এর মান বার করবো আমরা, তাহলে কাজ মিটে যাবে। তাহলে বলো কি পাচ্ছি আমরা এখান থেকে? বলো কি পাওয়া যায়? আচ্ছা একটা কথা বলো, আমাদের এ ভেক্টর সমান কি দেওয়া ছিল? এ ভেক্টর সমান সমান এ ভেক্টর দিয়েছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। কে ক্যাপ নেই মানে আমি 0 কে ক্যাপ লিখবো। প্লাস 0 কে ক্যাপ। আর বি ভেক্টরটা কি বলছে? বি ভেক্টর বলেছে 2i ক্যাপ মাইনাস কে ক্যাপ, 2i ক্যাপ প্লাস 0 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। ওকে, এখান থেকে একটা কথা বলো, আমি কি লিখতে পাচ্ছি? এটা কি হচ্ছে বলো? এখান থেকে লিখতে পাচ্ছি, বলো আমি এ ভেক্টর গুলো লেফট সাইডে, ল্যামডা এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, মানে কমন নিলে কি দাঁড়াবে? ল্যামডা মাইনাস 1 ইন্টু এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর এধারে যদি রাইট সাইডে রাখি তাহলে কি পাবো? মিউ মাইনাস 1 ইন্টু বি ভেক্টর, এই বি ভেক্টরটা এধারে গিয়ে মাইনাস হয়ে যাবে। ওকে, তো বলো এখন যদি এটা পসিবল হয় তার মানে কি? এটা মানে কি এখান থেকে লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল টু মিউ মাইনাস 1 বাই ল্যামডা মাইনাস 1 ইন্টু বি ভেক্টর। যদি এটা লিখতে পারি আমরা, কখন লিখতে পারবো? যখন ল্যামডা নট ইকুয়াল টু 1, যখন ল্যামডা নট ইকুয়াল টু 1। ওকে, এটা কখন লিখতে পারবো? যখন ল্যামডা ইকুয়াল টু 1 হয়তো নিচে আমি ল্যামডা মাইনাস 1 বসাতে পারবো না। ওকে, তো এটার মানে কি হয়ে যাবে? এ ভেক্টর ইজ প্যারালাল টু বি ভেক্টর, বাট এই দুটো ভেক্টর কি আদৌ তোমাদের দেখে মনে হচ্ছে প্যারালাল? প্যারালাল ভেক্টর কিভাবে চেক করতে হয়? এদের এই কম্পোনেন্টের রেশিও গুলো সেম হয়, মানে এখানে আই ক্যাবের সাথে 1, বিতে আই ক্যাবের সাথে 1/2 ইকুয়াল টু হতে হবে, এখানে জে ক্যাবের সাথে আছে 1, এখানে জে ক্যাবের সাথে 0। তাই কখনো হবে 1/2 সমান 1/0, 1/0 তে ইনফিনিটি, সুতরাং 1/2 সমান ইনফিনিটি হবে না। ওকে, সুতরাং এটা প্যারালাল ভেক্টর হবে না। তার মানে এইটা তো হবে না, তার মানে এই নিচে ল্যামডা মাইনাস লিখতে পারবো না, তার মানে অ্যাকচুয়ালি কি আমরা এই লাইনটাও লিখতে পারবো না। অ্যাকচুয়ালি তাহলে কি ল্যামডা ইকুয়াল টু 0, ল্যামডা নট ইকুয়াল টু 0 হলে তো ল্যামডা মাইনাস নিচে চলে আসবে, তাই না? তো দিস ইমপ্লাইজ ল্যামডা ইকুয়াল টু 1, আর ল্যামডা ইকুয়াল টু 1 হলে এই সাইডে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, ল্যামডা যে 1 বসালে। তাহলে মিউ মাইনাস 1 ইন্টু বি ভেক্টর, সেটা ইকুয়াল টু এখানে 0 ভেক্টর, তার মানে মিউ ইকুয়াল টু 1 হয়ে যাবে, ল্যামডা ইকুয়াল টু মিউ ইকুয়াল টু 1।
কেন পাচ্ছি? বিকজ এ ভেক্টর ইজ নট প্যারালাল টু, প্যারালালের সাইন এই তুমি এরকম কেটে দাও, নট প্যারালাল টু বি ভেক্টর, এ ভেক্টর ইজ নট প্যারালাল টু বি ভেক্টর। তাই ল্যামডা মিউ দুটোই 1 পেয়ে গেলাম। এখন আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন, এখন তুমি ল্যামডা ইকুয়াল টু 1 মিউ ইকুয়াল টু 1 সে তুমি এখন এই প্রথম স্ট্রেট লাইনটাই বসাও, আর এই সেকেন্ড স্ট্রেট লাইনটা সেটা তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটাই বসিয়ে দাও, সেখান থেকে আর ভেক্টরের যে মান পাবে সেটাই হয় পয়েন্ট অফ ইন্টার। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু পয়েন্ট অফ ইন্টারসেকশন, পয়েন্ট অফ ইন্টারসেকশন কি হবে সেটা? বি ভেক্টর প্লাস ল্যামডার মান 1, তাই তো, প্লাস এ ভেক্টর। তুমি এখানে বসালেও কি হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর সেম জিনিসই দাঁড়াবে। তো বি ভেক্টর প্লাস এ ভেক্টর, বি ভেক্টর প্লাস এ ভেক্টর করলে আই ক্যাপের সাথে কত হবে? এখানে 1 এখানে 2 মানে 3 আই ক্যাপ, তারপরে জে ক্যাপের সাথে 1 প্লাস 0 মানে 1 জে ক্যাপ, এটা 0 মাইনাস 1 মানে মাইনাস 1 কে ক্যাপ মানে মাইনাস কে ক্যাপ, সোজা কথায়। তাই 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে অপশন ডি কিন্তু এখানে আমাদের সঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। দেন নেক্সট প্রবলেমে যাওয়া যাক। যদি কোনো কনফিউশন থাকে, এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ওকে, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার চেষ্টা করো। নেক্সট দেখো, আমরা 21 দাগ করলাম না, হ্যাঁ, এবারে 22। তো আমি ট্রাই করার আগে অবশ্যই নিজেরা একবার প্রশ্নটা পড়ো, ভালোভাবে বোঝার চেষ্টা করো। সিম্পল প্রবলেম কিন্তু, এটা তোমাদের দিয়েছে জিপি থেকে, গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক প্রোগ্রেশন। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু মাথা খাটানোর কিছুই নেই, জাস্ট ক্যালকুলেট করো জিনিসটাকে, যা যা বলে দিয়েছে ডাটাগুলো হ্যান্ডেল করো। কি বলছে দেখো, A1 A2 ডট ডট ডট, এটা কি? আর ইন জিপি এন গ্রেটার দ্যান এম, সেটা হলে কি হবে? এন গ্রেটার দ্যান এম, মানে যদি তুমি নাও এন গ্রেটার দ্যান এম, তাহলে এনও বড় হয়ে যাবে এম এর থেকে। ওকে, এখন মনে করো একটা তোমার আছে জিপি, মনে করো 1 নিলাম, তারপর একটা 1/2, তারপর একটা 1/4, 1/8, এরকম একটা জিপি তো হবে, কারণ এটা বাই এটা করলে 1/2, এটা বাই এটা করলে 1/2, এটা বাই এটা করলে 1/2, তাই কমন রেশিওটা সেম থাকছে, মানে রেশিওটা সেম থাকছে, সুতরাং ওটা কমন রেশিও বলা যায়, তাই না? তো এটা জিপি, কিন্তু দেখো এখানে আর এর যে মান সেটা হচ্ছে 1/2। আবার একটা আমি জিপি নিচ্ছি 1 2 4 8 ডট ডট ডট, এখানে আর এর মান কত? 2। তাহলে একটা জিনিস খেয়াল করো, যখনই আমি আর এর মান একের থেকে ছোট নেব, যখনই আমি আর এর মানটা একের থেকে ছোট নেব, বা মড আর এর মান বলতে পারো, একের থেকে ছোট, সে মাইনাসেও আসতে পারে অনেক সময়, তাই না? তো সিম্পলি আমি পজিটিভ দিয়েই ভাবছি, ঠিক আছে, নেগেটিভে যাচ্ছি না। তো যখন আর এর মান একের থেকে ছোট নিচ্ছি, তখন কি হচ্ছে? আস্তে আস্তে কমতে থাকছে, জিপি এর যে টার্মগুলোর ভ্যালু আস্তে আস্তে কমতে থাকছে, কিন্তু একের থেকে বড় নিলে আস্তে আস্তে বাড়তে থাকবে, আর মানে একের থেকে বড় নিলে আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকছে। এখানে সেটাই বলছে, যদি তুমি এন বড় নাও এম এর থেকে, তাহলে এনটাও বড় হবে এম এর থেকে। কিন্তু এই জিপিটার ক্ষেত্রে, যেখানে আর এর মান একের থেকে ছোট, সেখানে কিন্তু আমাদের, আমি যদি এই মানে এখানে তুমি হচ্ছে গিয়ে 2 বা 5 ইজ গ্রেটার দ্যান 2, বাট এখানে এর ফিফথ টার্মটা দেখো কি হবে, বা এখানে আমি সিম্পল এরকম সহজ নেই, তোমার এখানে এটা হচ্ছে 4 গ্রেটার দ্যান, আমি ধরে নিলাম 2, কিন্তু এই 4 নম্বর টার্মটা কত? 1/8, আর 2 নম্বর টার্মটা কত? 1/2, 1/2, কে বড়? এ বড়। সুতরাং এখানে কিন্তু ইনইকুয়ালিটির ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে, কারণ এখানে ফাংশনটা ডিক্রিজিং ফাংশন অ্যাকচুয়ালি। ওকে, যাই হোক, সোজা কথায় মাথায় রাখো যে যদি এরকম হয় যে এন বড় এম এর থেকে, তাহলে এনও বড় হচ্ছে এম এর থেকে সবসময়, তাহলে আর এর মানটা একের থেকে বড়, আর এর মানটা একের থেকে বড়। আর যদি এরকম হতো যে এন গ্রেটার দ্যান এম নিলে এন লেস দ্যান এম হয়, তাহলে আর এর মানটা একের থেকে ছোট। তাহলে এখান থেকে আমরা কি ইমপ্লাই করব? এখান থেকে আমরা এই টার্মটা থেকে আমরা কি ইমপ্লাই করতে পারবো? না, আর ইজ গ্রেটার দ্যান 1, ওকে, আর এর ভ্যালুটা গ্রেটার দ্যান 1, ওকে, এগুলো বোঝা গেল। এবারে আমরা অঙ্কটার দিকে আসছি, ওকে। দেখো, তাহলে বলছে কি, এগুলো জিপিতে আছে A1 প্লাস এন,
এ ওয়ান প্লাস এ এন এর ফর্মুলা বলতে পারবে? আমি আর ফর্মুলা কিভাবে কি আসলো ওটা বলছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এন মানে কি? nth টার্ম মানে ফার্স্ট টার্ম ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমি কমন রেশিওটা আর ধরে নিলাম, ওকে? তাহলে ফার্স্ট টার্ম এ ওয়ান, তাই তো? এন বার করছি, এন মানে ফার্স্ট টার্ম এ ওয়ান ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত বলছে? 66, ইকুয়েশন নাম্বার 1। তারপরে আরো বলছি এ টু ইন্টু এন মাইনাস ওয়ান। এ টু মানে কি? এ ওয়ান আর, ঠিক আছে? ফর্মুলা কি হয় না, টিএন ইকুয়াল টু টি ওয়ান ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে কোনো একটা জিপির nth টার্মের ফর্মুলা, মাথায় রাখবে। তাহলে সেকেন্ড টার্ম, ঠিক আছে, কি হবে সেটা? ফার্স্ট টার্ম ইন্টু আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মানে আর, ইন্টু আবার কি বলছে? এ টু ইন্টু এ এন মাইনাস ওয়ান। এ এন মাইনাস ওয়ান মানে এখানে এন এর জায়গায় আমি যদি এন মাইনাস ওয়ান পুট করি, তাহলে কি হবে? টি ওয়ান আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, মানে এ ওয়ান আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে এন মাইনাস টু ইকুয়াল টু 128 বলছে। তার মানে এখানে দেখো আর এক লাইন এখানে লিখছি, এ ওয়ান ইন্টু এ ওয়ান মানে এ ওয়ান এর স্কোয়ার ইন্টু এই আর আর টু দি পাওয়ার এন মাইনাস টু, আর টু দি পাওয়ার ওয়ান আর আর টু দি পাওয়ার এন মাইনাস টু গুণ করলে কত হবে? আর টু দি পাওয়ার ওয়ান প্লাস এন মাইনাস টু মানে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু 128, ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, ইকুয়েশন নাম্বার 2 দেওয়ার দরকার নেই। এখান থেকে আমি কি করছি, একটা জিনিস আমার মাথায় আসছে, এখানে দেখো যে এখান থেকে আমি এই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো। সেটা যদি আমি এইখানটায় বসিয়ে দিই, ওকে, সেটাই করছি। এখান থেকে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেটা ইকুয়ালটা আমি কি পাচ্ছি? 128/a1 স্কোয়ার। ওকে, কারণ এই ভ্যালুটা আমি 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই। ঠিক আছে, কি পাবো তাহলে বলো? এ ওয়ান প্লাস এ ওয়ান ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে কি পেয়েছি আমরা? 128/a1 স্কোয়ার। তাহলে এটা এখানে কেটে দাও। আচ্ছা, এটা কি আছে? 66। তার মানে কি পাচ্ছি আমরা? এ ওয়ান প্লাস 128/a1 ইকুয়াল টু 66। কি পেলাম আমরা? নেক্সট পেজে দেখছি। তাহলে এ ওয়ান প্লাস 128/a1 ইকুয়াল টু 66, আই থিঙ্ক ঠিক আছে। 128/a1 ইকুয়াল টু 66। এখান থেকে এ ওয়ান এর ভ্যালু খুব সহজে আমরা ক্যালকুলেট করতে পারবো, যদি কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা আসবে এখান থেকে যদি ভালোভাবে সেটা হয়। ঠিক আছে, তো যাই হোক, আমি বোথ সাইডে এ ওয়ান দিয়ে গুণ করছি, দেখি কি আসে। এ ওয়ান স্কোয়ার প্লাস 128 ইকুয়াল টু 66 এ ওয়ান। বোথ সাইডে পুরো এ ওয়ান দিয়ে আমরা একটা মাল্টিপ্লিকেশন করে দিলাম। তাহলে কি হচ্ছে? এ ওয়ান স্কোয়ার মাইনাস 66 এ ওয়ান প্লাস 128। তো আই থিঙ্ক মিডিল টার্ম চলে যাবে এখানে, তাই না? 128 মানে কত? 64 দোকানো 128, 64 ইন্টু 2 মানে এ ওয়ান স্কোয়ার মাইনাস 64 এ ওয়ান মাইনাস 2 এ ওয়ান প্লাস 128 ইকুয়াল টু 0। তার মানে এ ওয়ান ইন্টু এ ওয়ান মাইনাস 64 মাইনাস 2 ইন্টু এ ওয়ান মাইনাস 64, দিস ইজ 0। এ ওয়ান মাইনাস 64 এ ওয়ান মাইনাস 2, দিস ইজ 0। তাহলে এ ওয়ান এর ভ্যালু 2 পাচ্ছি আর এ ওয়ান এর ভ্যালু 64 পাচ্ছি। এখন এ ওয়ান এর ভ্যালু কোনটা নেওয়া যায়? 2 নেবো না 64 নেবো, নাকি দুটোই নেওয়া যাবে সেটা দেখতে হবে। দেখো, সেটার জন্য আমরা একটু আগে ক্যালকুলেট করে রেখেছিলাম। কি ক্যালকুলেট করে রেখেছিলাম? মনে করো 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, 2 নম্বর ইকুয়েশন কি? আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু 128/a1 স্কোয়ার। আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু 128/a1 স্কোয়ার। যদি আমি এ ওয়ান এর ভ্যালু 2 নিই, সাপোজ এ ওয়ান এর ভ্যালু 2, এ ওয়ান এর ভ্যালু সাপোজ 2, সাপোজ এ ওয়ান ইকুয়াল টু 2, দেন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু 128/2 মানে হচ্ছে কত? 2 না, এ ওয়ান এর স্কোয়ার আছে মানে এটা 4 হয়ে যাবে। ওকে, 4 মানে 3 এ 4 12 আর 4 2 32। আচ্ছা, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাকে আমি টু টু দি পাওয়ার যদি লিখি 5 লিখতে পারি, 32 মানে 2 টু দি পাওয়ার 5। তাহলে এখান থেকে আমরা একটা গেস করতে পারি যে আর এর জায়গায় আমি বসিয়ে দিলাম 2 আর এন মাইনাস ওয়ান বসিয়ে দিলাম 6, মানে এন ইকুয়াল টু 6 আর আর ইকুয়াল টু 2। আমার আর এর মান 1 এর থেকে বড় আসার কথা ছিল। এখানে দেখো
তাই এসছে, আর এর মান 2 এসছে, একের থেকে বড়। ঠিক আছে, কিন্তু আমি যদি A2 এর সরি A1 এর ভ্যালু, আমরা যে 2 নিয়েছিলাম, A1 এর ভ্যালু আমি যদি, আর একটা ভ্যালু আমাদের অপশন ছিল 64, যে আমি যদি নিই, তাহলে r⁴ সরি r⁴ n-1 ইকুয়াল টু কি দাঁড়াবে বলো ইকুয়েশন থেকে? 128 ভাই A1 এর স্কোয়ার, মানে 64 স্কোয়ার। এটা অবভিয়াসলি লেস দ্যান 1 হবে। সুতরাং r⁴ n-1 এর ভ্যালু লেস দ্যান 1, n একটা পূর্ণ সংখ্যা, n-1 ও পূর্ণ সংখ্যা থাকবে। ওকে, তাহলে বলো, তাহলে আর এর ভ্যালু যেটা, সেটাও লেস দ্যান 1 হয়ে যাবে। বাট আর এর ভ্যালু 1 লেস দ্যান 1 হলে আমাদের এই কন্ডিশন ফলো করবে না। এই যে, ওকে, এই দেখো, মডার গ্রেটার দ্যান 1 হতে হবে, সুতরাং এটা আমরা নিতে পারবো না। ঠিক আছে, সুতরাং এটা আমরা নিতে পারলাম না। তাহলে কেন আর এর ভ্যালু 64 নেওয়া যাবে না, বোঝা গেল। তাহলে এখান থেকে আমি গেস করেছিলাম r=2 হতে পারে, n=6 হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো, এখন আমাদের আরো কিছু বলেছিল এখানে, যে সামেশন r=1 to n ar, মানে প্রথম n সংখ্যক টার্ম যোগ করে দিচ্ছে, যোগফলটা কত হবে 26, প্রথম n সংখ্যক টার্ম যোগ করলে হবে 26। প্রথম n সংখ্যক টার্মের যোগফলের সূত্র কি? ফার্স্ট টার্ম ইন্টু 1 মাইনাস r⁴ বাই 1 মাইনাস r। ওকে, দেখো এটা 126 আসে কিনা আমাদের এই গেসটা নেওয়ার ফলে। আমরা কি গেস করেছি? আমরা গেস করেছি যে r=2, a1=2 আর n=6, এই জিনিসটা আমরা গেস করেছি। দেখো এখানে যদি বসিয়ে দাও, a1 মানে 2 ইন্টু 1 মাইনাস r⁴n, r⁴n মানে হচ্ছে গিয়ে আর মানে 2⁶ মানে 64, 1 মাইনাস 64 মানে মাইনাস 63 বাই 1 মাইনাস 2 মানে -1, 63, মাইনাস ক্যান্সেল হয়ে গেল। তো 63 দোকানও 126, দেখো সেটাই দিয়েছিল এখানে, সেটাই বলেছিল। সুতরাং আমাদের গেস একদম ঠিক আছে। তাহলে n এর মান আমরা কত পেলাম? 6। ওকে, ক্লিয়ার? ওকে, তো বিশেষ কিছু ছিল না অঙ্কটাই, জাস্ট একটু ক্যালকুলেশন, তাছাড়া কিছু না। ওকে, তো আমরা নেক্সট। ওকে, আমি করার আগে অবশ্যই নিজেরা তাহলে একবার অঙ্কটা ট্রাই করো। ওকে, আমি প্রশ্নটা ছোট করে দিলাম। আই থিঙ্ক ট্রাই করেছো। তো দেখো কি বলছে, দ্য মিনিমাম লেন্থ অফ ইন্টারসেপ্ট of any tangent of this ellipse cut by this circle, মানে বলছে এই ইলিপসটা, এর যে ট্যানজেন্ট পাবো আমরা, ট্যানজেন্ট মানে এর যে স্পর্শক গুলো টানতে পারবো, অসংখ্য স্পর্শক পাবো এই ইলিপসের। তো সেই স্পর্শক গুলোর মধ্যে, সেই স্পর্শক গুলো সব কি বলছে না, এই সার্কেলকে কাট করবে। ঠিক আছে, এখন এই সার্কেলকে যখন কাট করছে, তাহলে সেই ইন্টারসেক্ট মানে যতটা অংশ কাট করছে সার্কেলটা, তার লেন্থ মিনিমাম কত হতে পারে। ঠিক আছে, তো দেখো অঙ্কটার মধ্যে অ্যাকচুয়ালি বিশেষ কিছু নেই। ঠিক আছে, এখানে জাস্ট তোমাদের বেসিক জিওমেট্রি লাগবে। তোমাদের জানতে হবে যে এই ইলিপসটা দেখতে কেমন হয়, এই সার্কেলটা দেখতে কেমন হয়, এদের গ্রাফে এদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তোমাদের জানতে হবে, তাহলেই প্রশ্নটা সলভ হয়ে যাবে। দেখো আমি আঁকার চেষ্টা করছি, এই যে ইলিপস, এই সার্কেল, বলো কি বলেছে, x² / 4 মানে x²/2² প্লাস y²/9 মানে 3² = 1, এই লিস্টটার ছবি আঁকতে পারবে? x²/4 y²/9, বলতো মেজর অ্যাক্সিস কে, যেটা বড় সেটা, মানে মেজর অ্যাক্সিসের, সেমি মেজর অ্যাক্সিসের লেন্থ কত? এই y²/9 আছে, মানে 9, এই 3 সরি। ওকে, y²/3², এখানে বড় কে, y এর নিচে বড় আছে, সুতরাং মেজর অ্যাক্সিসটা y অ্যাক্সিস বরাবর থাকবে, যেটার নিচে বড় থাকবে। ঠিক আছে, তো এটার যদি ছবি আমরা আঁকার চেষ্টা করি,
এই মনে করো ইলিপসটার ছবি। ওকে, তো দেখো যাই হোক এরকম একটা হবে। আর কি বলছে, সার্কেলটা কি বলছে না এক্স স্কোয়ার, আচ্ছা এখানে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স, এটা ওয়াই। আচ্ছা এই পয়েন্টগুলো কত হবে বলো, এক্স এর নিচে কি টু স্কোয়ার, মানে এটা 2 0, এটা -2 0, এটা 0 3, তাই না, 0 3, এটা 0 -3। ঠিক আছে, পয়েন্টগুলো পেয়ে গেলাম। এবারে বলছি যে সার্কেলটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। ওকে, 25, তাহলে বলো এটা তো ভেরি ইজিলি একটা 25 স্কোয়ার, মানে রেডিয়াস 5 আর সেন্টার কোথায় 0 0, অরিজিন। তো এখানে সেন্টার রেডিয়াস হবে 5, মানে এরকম জায়গা দিয়ে যাবে, ঠিক আছে 5। মনে করো এরকম হলো, আমি এক্স্যাক্টলি ছবিটা সুন্দর আঁকতে পারিনি, কনসিডার করছি। তো মনে করো এরকম হবে। এখন একটা কথা বলো, আমাদের ট্যানজেন্ট বা স্পর্শক কাট টানতে হবে এই ইলিপসটা, সেটা কাট করবে কাকে বলছে, এই সার্কেলকে। দেখো মানে ইলিপসের আমি ট্যানজেন্ট, ধরো এখানে একটা ট্যানজেন্ট নিলাম, এরকম একটা ট্যানজেন্ট হলো, যে ইন্টারসেপ্ট সার্কেল দিয়ে তৈরি হয়েছে সেটা কোন লেনটা, এটা মনে করো এ, এটা মনে করো বি। তাহলে এই যে এবি লেন্থটা, এই লেন্থটা মিনিমাম কত হতে পারে, মানে আরো আমি এখানে পেতে পারি। আর একটা স্পর্শক টানলাম, ধরো এখানে টানলাম, একটা স্পর্শক হলো, ধরো সি ডি, এরও একটা লেন্থ আছে। তো এরকম যত স্পর্শক টানতে পারবো আমরা, এই যে তোমার এই ইলিপসটার, ঠিক আছে, এই ইলিপসটার যত স্পর্শক টানতে পারবো, মনে করো ইএফ, ঠিক আছে, তার লেন্থ মিনিমাম কত হবে, মানে এই স্পর্শকগুলো এই কতটা অংশ কাট করছে, মানে এ বি সিডি ইএফ এগুলো সব যদি আমরা পরিমাপ করতে থাকি, মান সব থেকে ছোট কত পাবো এদের মধ্যে। ওকে, সেটা আমাদের বার করতে হবে। প্রশ্ন ক্লিয়ার তাহলে, বলো সব থেকে ছোট ট্যানজেন্ট কখন পাবো আমরা, সরি সরি, সব থেকে ছোট কখন পাবো আমরা ইন্টারসেপ্টটা, যখন আমরা ঠিক এইখানটায় নেব, ভালো করে বোঝো, ঠিক এইখানটায় নেবো আমরা স্পর্শকটা, তাই না, একদম এই এর এই পয়েন্ট, এই 0,3 পয়েন্টে যখন স্পর্শক নেবো তখন সব থেকে ছোট পাবে, বাকি দেখো তুমি সবসময় বড় হয়ে যাবে স্পর্শকটা। ঠিক আছে, তো বেশি ডিপে আমি যাচ্ছি না, তোমরা ফিল করো জিনিসটা গ্রাফিক্যালি। ওকে, তাহলে আমাদের এই লেনটা বার করলে চলে যাবে, এই লেনটা। ওকে, এখন বলে এটা হচ্ছে সার্কেলটার সেন্টার, এটা হচ্ছে ওর একটা কর্ড, তো একটা বৃত্তের জ্যা, ঠিক আছে। তো ওকে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের এই লেনটা বার করতে হবে, এটা হচ্ছে সার্কেলটার সেন্টার। আমরা কি করছি, এই লেনটা আমার যদি বার করতে হয়, দেখো এখন একটা কথা বলো, এটা তো এক্স অ্যাক্সিসের প্যারালাল, তাই না, এটা ধরো এটার নাম দিলাম, কিছু একটা নাম দাও, এটা মনে করো এটা এবি। ওকে, এবি, এবি ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, কারণ এই পয়েন্টে ট্যানজেন্ট নেওয়া মানে সে এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে, ইলিপসের এই পয়েন্টে ট্যানজেন্ট নেওয়া মানে এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে, তার মানে এটা 90 ডিগ্রি, মানে এটা 90 ডিগ্রি। ওকে, তার মানে এই বৃত্তের এই সেন্টার থেকে, সার্কেলটার সেন্টার থেকে এই জ্যায়ের উপরে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, তাই না। এখন তো ছোটবেলায় উপপাদ্য পড়েছো, আমরা একটা সার্কেলের মনে করো সেন্টার থেকে, একটা সার্কেল আছে তোমার কাছে, তার সেন্টার থেকে কি করলে, একটা ধরো কর্ড আছে জ্যা,
তো সেন্টার থেকে তুমি কর্ডের পারপেন্ডিকুলার ড্র করো, 90 ডিগ্রি হয়, তাহলে এই যে পয়েন্ট ইন্টারসেক্ট করেছে পারপেন্ডিকুলারটা, সেই পয়েন্টটা হবে এই কর্ডের মিড পয়েন্ট, মিডল পয়েন্ট একদম। ওকে, তার মানে এই 0,3 পয়েন্টটা এই কর্ডের মিড পয়েন্ট। এখন আমরা কি করছি, এইটা যোগ করে দিলাম। এটা কি হবে, সার্কেলের রেডিয়াস। ওকে, সার্কেলের রেডিয়াস সেটা কত বলো, সার্কেলের রেডিয়াস কত, 5 ইউনিট, এখানে 5 স্কোয়ার আছে মানে 5 ইউনিট। মানে এই লেনটা বলতে পারবে, এই লেনটা কত, এই পয়েন্ট আছে 0,3 মানে এই লেনটা 3, তাহলে এইটা বার করতে পারো না বাই পিথাগোরাস, পিথাগোরাস থিওরেম থেকে। ওকে, তাহলে এইটা কত হয় বলো, √5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে √25 মাইনাস 9 মাইনাস 16 মানে 4 ইউনিট। তো এটা 4 ইউনিট। এখন আমি কি বলেছি, ওই যে কেন্দ্র থেকে এখানে এই যে পারপেন্ডিকুলার ড্র করেছি, মানে এই পুরোটার অর্ধেক হবে এটা, মানে এটা 4 হলে পুরোটা কি হবে, ডবল, মানে এটাও 4 হবে, মানে টোটাল হবে আমাদের 8 হবে তাহলে আনসার। ওকে, 2 × 4 8। ওকে, তাহলে অপশন ডি কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট এখানে একটু জিনিসটা ফিল করতে হবে, গ্রাফিক্যাল, এদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো জানতে হবে, এই সমস্ত ইলিপস, সার্কেল, প্যারাবোলা যা যা আছে, ঠিক আছে, এগুলো তোমরা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, ওকে, নেক্সট আমাদের 24 দেখো। ওকে, নিজেরা একবার ট্রাই করে ফেলো, তারপর সলিউশন দেখবে। আমি প্রশ্নটা ছোট করলাম। বলো কিভাবে করা যায়। বলছি ইন্টারসেপ্টস অফ দ্য প্লেন দিস, এটা একটা প্লেনের ইকুয়েশন দেখে আশা করি বুঝতে পারছো, অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস আর রেসপেক্টিভলি। বল, একটা প্লেন আছে, সেই প্লেনটা কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলোকে কোথায় কোথায় ছেদ করে, যদি মনে করো একটা স্ট্রেট লাইন থাকে তোমার কাছে, 2D তে স্ট্রেট লাইন ভাবছি আমি, 2D তে মনে করো একটা স্ট্রেট লাইন আছে, এরকম ধরো গিয়েছে, এটা দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। তাহলে এই স্ট্রেট লাইনটা এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট, সেটা কিভাবে বার করি আমরা, না এই লেন্থটা যদি এ হয়, এই লেন্থটা যদি বি হয়, তাহলে এ কে বলি আমরা কি এক্স ইন্টারসেপ্ট, আর বি কে কি বলি ওয়াই ইন্টারসেপ্ট। ওকে, এই স্ট্রেট লাইন ইকুয়েশন যদি হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি আকারে যদি নিয়ে আসতে পারি, ইকুয়াল টু 1 এই আকারে যদি নিয়ে আসতে পারি, তাহলে এই এক্স এর নিচে যেটা থাকে সেটাই হচ্ছে কি এক্স ইন্টারসেপ্ট, ওয়াই নিচে যেটা থাকে সেটাই হচ্ছে কি ওয়াই ইন্টারসেপ্ট। একইভাবে একটা প্লেন যদি আমরা এই আকারে নিয়ে আসতে পারি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1, এখন প্লেনের ছবি তো আমি এখানে ড্র করতে পারবো না আনফর্চুনেটলি, কারণ প্লেন 3D। ওকে, 3D আমি 3D আমরা এখানে 2D প্লেনের উপর 3D ড্র করা মুশকিল কাজ। ঠিক আছে, তো যাই হোক, ঠিক এটার সাথে কম্পেয়ার করে আমি কি বলছি না, এর এক্স ইন্টারসেপ্ট কি হবে, এ, ওয়াই ইন্টারসেপ্ট বি, জেড ইন্টারসেপ্ট সি। এক্স ইন্টারসেপ্ট মানে এক্স অ্যাক্সিসকে কোথায় কাট করছে। ওকে, মানে সোজা কথা এক্স অ্যাক্সিসকে যেখানে কাট করবে সেই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, সাম আলফা 0 0, কারণ এক্স অ্যাক্সিসের উপরের পয়েন্ট কি হবে, আলফা 0 0, মানে এখানে ওয়াই আর জেড এর মান 0, তাহলে এখানে এই ইকুয়েশনে ওয়াই আর জেড এর মান আমি 0 বসিয়ে দিই, দেখো তো এক্স এর মান কি আসে, এক্স বাই এ প্লাস 0 প্লাস 0 ইকুয়াল টু 1, মানে এক্স ইকুয়াল টু এ, মানে এক্স ইন্টারসেপ্ট কত এ, মানে পয়েন্ট অ্যাকচুয়ালি আলফা 0 0, এটা অ্যাকচুয়ালি কি হবে এ 0 0। একইভাবে ওয়াই ইন্টারসেপ্ট বার করতে গেলে 0 বি 0, জেড ইন্টারসেপ্ট 0 0 সি। ওকে, তার মানে আমাদের এক্স এই আকারে যদি লিখতে পারি প্লেনের ইকুয়েশনটাকে, তখন আমাদের এক্স ইন্টারসেপ্ট হবে এক্স এর নিচে যেটা আছে, ওয়াই ইন্টারসেপ্ট হবে ওয়াই এর নিচে যেটা আছে, জেড ইন্টারসেপ্ট হবে জেড এর নিচে যেটা আছে। ওকে, তাহলে বলো, যে প্লেনটা দিয়েছে আর ডট এন ইকুয়াল টু ডি, আর ডট এন ক্যাপ, এন ক্যাপ না এন ভেক্টর দিয়েছে, তো ভেক্টর দিকে অসুবিধা নেই, ইউনিট ভেক্টর নিতে হবে তার কোনো মানে নেই। তো যাই হোক, বলো আর ডট এন ভেক্টর ইকুয়াল টু ডি, এটাকে কি আমি এই আকারে লিখতে পারবো, অবভিয়াসলি লিখতে পারবো। আরটা কি পজিশন ভেক্টর, প্লেনটার উপরে যে কোনো পয়েন্টের একটা, যে কোনো পয়েন্টের পজিশন ভেক্টর, তাহলে আর ভেক্টর করে ধরে নিলাম পজিশন ভেক্টর পয়েন্টটা যদি হয় এক্স কমা ওয়াই কমা জেড, পয়েন্টটা যদি হয় এক্স কমা ওয়াই কমা জেড, পজিশন ভেক্টর লিখে দাও এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর এনটা কি হয়,
এন হচ্ছে গিয়ে ওই প্লেনের সাথে পারপেন্ডিকুলার একটা ভেক্টর। তো এনটাকে আমি ধরে নিলাম n1 i প্লাস n2j প্লাস n3k। এখানে বসাও, বলো r.n মানে এই দুটো ডট প্রোডাক্ট মানে কি হবে n1x প্লাস n2y প্লাস n3z ইকুয়াল টু রাইট সাইডে আছে d। এবারে বল এটাকে আমি বোথ সাইডে d দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি পাবো x n1x বাই d প্লাস n2y বাই d প্লাস n3z বাই d। আমার রাইট সাইডে 1 আছে, সেজন্য রাইট সাইডে আমি যেটা আছে সেটা দিয়েই ভাগ করে দিলাম। এখন বলো এই n3 এটাই d এর নিচে লিখতে পারি, এই n2 সেটাই d এর নিচে লিখতে পারি, আর এই n1 সেটা d এর নিচে লিখতে পারি। আচ্ছা আচ্ছা, কি করলাম n3 not 3, this is n2, this is n1। ওকে, তাহলে দেখো তো এই আকারে গিয়েছে কিনা ইকুয়েশনটা, গিয়েছে। তাহলে x ইন্টারসেপ্ট কি হবে d বাই n1, x ইন্টারসেপ্ট d বাই n1, y ইন্টারসেপ্ট d বাই n2, তাহলে d বাই n1, x ইন্টারসেপ্ট কত d বাই n1, y ইন্টারসেপ্ট কত d বাই n2, আর z ইন্টারসেপ্ট কত d বাই n3। ওকে, তাহলে বল এই n1 n2 n3 অ্যাকচুয়ালি কি? এদেরকে অন্য কোনো ভাবে আমরা লিখতে পারি n1 কে, n1 মানে এইটা, তাই না? এই ভেক্টরটা আমাদের এক্স কম্পোনেন্ট, তাই না? n1 ভেক্টর মানে n1 মানে এই ভেক্টরটা এক্স কম্পোনেন্ট, এই n1 i ক্যাপ। এখন মনে করো আমি n1 এই সরি n যে ভেক্টরটা আছে তার সাথে i ক্যাপের ডট প্রোডাক্ট করলাম, মানে i ক্যাপ ডট n বা n ডট i ক্যাপ, দুটো একই জিনিস, তাই না? ডট প্রোডাক্ট কমিউট করে। তো এটার মান কি হবে বলো তো? এই ভেক্টরটার সাথে তুমি i ক্যাপের ডট প্রোডাক্ট করলে i ক্যাপ মানে কি i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 0k ক্যাপ, মানে 1 i ক্যাপ মানে n1 ইন্টু 1 প্লাস n2 ইন্টু 0, এখানে কি আছে এর মধ্যে 0j ক্যাপ আছে 0k ক্যাপ আছে, প্লাস n3 ইন্টু 0 মানে অ্যাকচুয়ালি থাকছে n1। তাহলে n1 কে আমরা লিখতে পাচ্ছি i ক্যাপ ডট n ভেক্টর। তাহলে এটা কি লিখছি তাহলে d বাই i ক্যাপ ডট n ভেক্টর। একইভাবে এটা কি লিখতে পারবো d বাই, এখন আমাদের n2 রাখতে হবে, সুতরাং একে আমি j ক্যাপ দিয়ে ডট প্রোডাক্ট করো, কি করব j ক্যাপ ডট n ভেক্টর। এটা কি হবে d বাই k ক্যাপ ডট n ভেক্টর। ঠিক আছে, তাহলে অপশন ডি কিন্তু আমাদের সঠিক হয়ে যাবে। ওকে, আর ইন্টারসেপ্ট মানে পজিটিভ নিতে হবে তার কোনো মানে নেই। ওকে, মড নেওয়ার দরকার নেই। ওকে, হতে পারে ইন্টারসেপ্ট হচ্ছে -2, ঠিক আছে। ওকে, তো দেখো বোঝা গেল? তো না বোঝা গেলে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, আর বারবার বলছি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করার চেষ্টা করো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তোমরা সাপোর্ট করলে তবেই কিন্তু আমরা চ্যানেলটাকে কন্টিনিউ করতে পারবো। ওকে, ওকে, তো নেক্সট দেখো 25 দেখবো এবার। দেখো খুব সুন্দর একটা প্রবলেম দিয়েছে, নিজেরা একবার ট্রাই করো প্রবলেমটা। ওকে, দেখো নিজেরা একবার ভাবার চেষ্টা করো। অ্যাকচুয়ালি প্রবলেমটা খুবই সহজ, ঠিক আছে। কেউ যদি ভাবে যে এই প্রবলেমটা মানে উইদাউট এনি ক্যালকুলেশন খাতায় না করেই আনসার করবে, করতে পারবে, ঠিক আছে। জাস্ট একদম বেসিক কনসেপ্ট আছে এটার মধ্যে, জিনিসটা দেখে হয়তো একটু হ্যাপাজার্ড লাগছে কিন্তু বেসিক কনসেপ্ট আছে একদম। জাস্ট সাইন থিটা কস থিটার রেঞ্জ জানতে হবে, মানে সাইন থিটার রেস্ট্রিকশনটা জানতে হবে, সাইন থিটার কি ভ্যালুটা কত হতে পারে বা সাইন এক্স এর ভ্যালুটা কেমন হতে পারে সেইটা যে জানে এবং একটুখানি কাজে লাগাতে পারবে জিনিসটাকে, অঙ্ক হয়ে যাবে। কি বলেছে দেখো, দ্য জেনারেল সলিউশন অফ দিস ইকুয়েশন, জেনারেল সলিউশন অফ দিস ইকুয়েশন। ওকে, কোন ইকুয়েশন না সাইন টু দি পাওয়ার 100 এক্স মাইনাস কস টু দি পাওয়ার 100 এক্স দিস ইজ ইকুয়াল টু 1। এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না, একটা কাজ করো, সাইন টু দি পাওয়ার 100 এক্স ইকুয়াল টু 1 প্লাস
cos টু দি পাওয়ার 100x। ক্লিয়ার? একটা কথা বলো, এই যে cos টু দি পাওয়ার 100x এর মানটা কেমন হবে? আমরা জানি -1 লেস দ্যান ইকুয়াল টু cos x লেস দ্যান ইকুয়াল টু 1। এখন এই cos এর যদি কোনো ইভেন পাওয়ার করে দিই তাহলে মাইনাসে কখনো মান আসবে না, এখানে 100 আছে। ওকে, তার মানে 0 লেস দ্যান ইকুয়াল টু cos টু দি পাওয়ার 100x লেস দ্যান ইকুয়াল টু 1। একটা সংখ্যা মনে করো -1 থেকে +1 এর মধ্যে আছে, তার তুমি স্কোয়ার করে দিলে বা তার পাওয়ার 4 করে দিলে, 6 করে দিলে, 8 করে দিলে, ঠিক আছে, তাহলে তার মানটা নেগেটিভ তো হবে না, কিন্তু ও 1 এর থেকে ছোট ছিল। সুতরাং যতই পাওয়ার বাড়াও না কেন 1 এর থেকে ছোটই থাকবে, এবং নেগেটিভ হবে না মানে পজিটিভ বা 0 হতে পারে। তার মানে এরকম হবে জিনিসটা। তাহলে এই জিনিসটার মান যদি গ্রেটার দ্যান ইকুয়াল, সরি, হ্যাঁ, এই জিনিসটার মান কি হচ্ছে তাহলে আমাদের 0 থেকে 1 এর মধ্যে। ওকে, এই জিনিসটার মান 0 থেকে 1 এর মধ্যে, 0 হতে পারে বা তার থেকে বড় হলে বড় জোর 1 পর্যন্ত যেতে পারে। এখন এর মান আমি কি 0 থেকে বড় নিতে পারি? এর মান আমি কি গ্রেটার দ্যান 0 নিতে পারি? এই জিনিসটার মান যদি গ্রেটার দ্যান 0 নিই, বড় জোর 1 নিতে পারবে এর মান। আমি শুধু এই পার্টটুকুর বলছি, শুধু cos টু দি পাওয়ার 100x। যদি আমি এর মানটা 0 থেকে একটু বড় হলেও নিই, তাহলে এই পুরো জিনিসটার ভ্যালু কি হয়ে যাবে বলতো? এর মানটা আমি যদি কি নিই, এইটুকুর মান আমি যদি গ্রেটার দ্যান 0 নিই, তাহলে পুরো জিনিসটার ভ্যালু হয়ে যাবে গ্রেটার দ্যান 1। তা এটা পজিটিভ নিচ্ছি আমি, 0 থেকে বড়, তাহলে যেই সেটা একের সাথে যোগ হচ্ছে 1 এর থেকে বড় হয়ে যাচ্ছে। এবারে দেখো সাইন এক্স এর ওই সেম কেস, 0 লেস দ্যান ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 100x লেস দ্যান ইকুয়াল টু 1। তার মানে সাইন এক্স এর মান 1 এর থেকে বড় হতে পারবে না, কিন্তু যদি আমি এখানে cos x এর মান, এই cos টু দি পাওয়ার 100x এর মান যদি আমি 0 থেকে বড় নিই, তবে এই সাইন টু দি পাওয়ার 100x এর মানটা কত হচ্ছে? গ্রেটার দ্যান 1। সুতরাং এর মান কিন্তু আমি 0 থেকে বড় নিতে পারবো না। ইজ ইট ক্লিয়ার? তার মানে এর মান 0 থেকে বড় নিতে পারবো, তাহলে এর মান 0ই নিতে হবে। তার মানে cos টু দি পাওয়ার 100x ইজ 0। cos টু দি পাওয়ার 100x কখন 0 হবে? যদি cos x ইকুয়াল টু 0 হয়। আর cos x কোথায় 0 হয় বলো? cos x কোথায় কোথায় 0 হয়? cos x এখানে আর এখানে, মানে π/2, ঠিক আছে, তারপরে এখানে 3π/2, তারপরে এখানে 5π/2, না ভুল বললাম, এই দুটো পয়েন্টে, মানে প্রথমে π/2, তারপরে হ্যাঁ ঠিকই আছে, তারপরে মানে এই দুটো পয়েন্টে, ঠিক আছে। আচ্ছা, এই দুটো পয়েন্ট মানে তুমি এমনি এরকম ভাবে মনে রাখতে পারো যে 1π/2 এটা কি 2π/2, এই 3π/2, মানে 1π/2তে হচ্ছে 3π/2তে, তারপরে 4π/2, এই যে 5π/2, এখানে আসে আর 5π/2, 6 7π/2, এখানে 7, তারপরে 8 9π/2, ঠিক আছে, 10 11π/2, ঠিক আছে। তাহলে এই সমস্ত জায়গাগুলোতে আমাদের cos থিটার মান 0 হচ্ছে। ওকে, তো ওটাকে এই দুটো পয়েন্ট আরো অন্যভাবেও লিখতে পারি। দেখো এই পয়েন্টটাকে আমি বলতে পারি 0 বা 0π প্লাস π/2, তাহলে এটা কি হচ্ছে 0π প্লাস π/2। ওকে, ক্লিয়ার? বা এদিক থেকেও বলতে পারি যে 1π, এই পয়েন্টটা কি পাই 180, মানে 1π মাইনাস π/2, এটা কি এরকম বলতে পারি, তাহলে 1π মাইনাস π/2। এই পয়েন্টটা কি বলতে পারি বলতো? এই এই পুরোটা পাই, মানে 1π প্লাস π/2, 1π প্লাস π/2। ওকে, অথবা আমি যদি এই পুরোটা আসি 2π মাইনাস π/2, তাই না? এই পুরোটা ঘুরে এলাম, মনে করো 2π হয়ে গেল, মাইনাস π/2 এখানে চলে আসলাম, তাহলে 2π মাইনাস π/2। তাহলে সোজা কথায় কি হচ্ছে এটা? x ইকুয়াল টু nπ প্লাস মাইনাস π/2।
তুমি n পাই প্লাস পাই বাই টু করলেও হবে, n পাই মাইনাস পাই বাই টু করলেও হবে। তুমি 0 পাই প্লাস পাই বাই টু করেছো, তুমি যদি 0 পাই মাইনাস পাই বাই টু করতে কি হতো, 0 পাই মানে এখানে মাইনাস পাই বাই টু মানে এখানে, এখানে তো cos থিটার মান 0, 0 পাই প্লাস পাই বাই টু, 1 পাই করো, 1 পাই প্লাস পাই বাই টু মানে এখানে 1 পাই মাইনাস পাই বাই টু, এখানে সেইখানে বা এখানেই যাবে সবসময়। তাহলে এটা আমার এই হচ্ছে সলিউশন, ঠিক আছে। অথবা আশা করি তোমরা জানো যে cos থিটা cos x ইকুয়াল টু জেনারেল সলিউশন এটাই হয়, ওকে। অথবা তোমরা এরকম ভিজুয়ালাইজ করতে পারো জিনিসটা, ওকে। মুখস্থ করার থেকে জিনিসটা ভিজুয়ালাইজ করতে হবে যে এই দুটো পয়েন্টে আমাদের cos x ভ্যানিশ হয়ে যায়, সুতরাং এই পয়েন্টে কেমন ভাবে লিখতে পারি, n পাই প্লাস পাই বাই টু আর n পাই মাইনাস পাই বাই টু যা খুশি নেবো, ওকে। তাহলে হয়ে গেল, ওকে। নেক্সট দেখো 26, এটা তো জাস্ট আশা করি তোমরা দেখেছো এই ধরনের প্রবলেম, ডাইরেক্টলি ফর্মুলা দিয়ে দিয়েছে। বলো কি বলছি, আমাদের এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর গিভেন দিয়েছে, মানে দিয়ে দিয়েছে। বলছে এই ডিটারমিন্যান্টটা বার করো। এই ডিটারমিন্যান্টটা কি হয় অ্যাকচুয়ালি জানো কি তোমরা? যেটা জানো না দেখো, এ ভেক্টর ডট এ ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট সি ভেক্টর, মানে ফার্স্ট রোতে কি করছি, মানে ব্যাপারটা এরকম মনে করো তুমি লিখলে ফার্স্টে কি করছি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এখানেও তাই করছি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এখানেও তাই করছি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। এবং ফার্স্ট রোতে আমি কি করছি, ফার্স্ট রোতে সব কটাকে এ ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করছি, সেকেন্ড রোতে কি করছি সব কটাকে বি ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করছি, এখানে সব কটাকে বি ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করলো, এখানে সব কটাকে সি ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করো। তাহলে এই যে ডিটারমিন্যান্টটা আসবে এটার মান হবে, তোমরা যে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট করেছো এ বি সি, এটার স্কোয়ার, এটা মানে অ্যাকচুয়ালি কি এ ভেক্টর ডট বি ক্রস সি, এটা অ্যাকচুয়ালি কি একটা স্কেলার কোয়ান্টিটি আসবে, তো সেটার স্কোয়ার করে নাও, ওকে। তাহলে এ ডট বি ক্রস সি বার করতে হবে, সেটার স্কেলার, সেটার স্কোয়ার করতে হবে। তো এ ডট বি ক্রস সি বা বক্স এ বি সি, এটার মান কি করে বার করতে হয় বলো? এটার মান বার করতে গেলে জাস্ট এদের কম্পোনেন্ট গুলো লিখে ডিটারমিন্যান্ট করে দাও। এ ভেক্টরের কম্পোনেন্ট কত বলো? এ ভেক্টরের কম্পোনেন্ট 1 i ক্যাপ 1 j ক্যাপ 1 k ক্যাপ মানে 1 1 1। বি ভেক্টরের কম্পোনেন্ট 1 মাইনাস 1 1, আই ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ মানে 1 মাইনাস 1 1। তারপরে সি ভেক্টরে 1 2 মাইনাস 1, আই ক্যাপ প্লাস 2 j ক্যাপ মাইনাস k মানে 1 2 মাইনাস 1। এর ডিটারমিন্যান্ট করলে এটা বার হয়ে যাবে, ওকে। এবং সেটার আমার শেষে স্কোয়ার করতে হবে, ঠিক আছে। তা আগে এটা বার করি আমরা। তো বলো 1 1 1, তা মনে করলে অপারেশন করে তারপর করতে পারো, কোনো একটা ডিটারমিন্যান্টের অনেক অপারেশন আছে। তো যাই হোক আমি ডাইরেক্টলি করছি সিম্পল ডিটারমিন্যান্ট। তো দেখো প্রথমে 1 ইন্টু কি হচ্ছে বলো, 1 ইন্টু আমাদের জাস্ট আ মিনিট, কি হলো 1 মাইনাস 1 1, ওকে। এবারে দেখো 1 ইন্টু কি মাইনাস 1 ইন্টু মাইনাস 1 মানে 1 মাইনাস 2, ওকে, প্লাস 1 ইন্টু এটা হচ্ছে 1 মাইনাস মাইনাস প্লাস 1, প্লাস 1 ইন্টু 2, ওকে, মাইনাস মাইনাস প্লাস 1। তার মানে কত হচ্ছে এটা, এটা হচ্ছে মাইনাস 1 প্লাস 2 প্লাস 3, মানে 3 আর 2 5 মাইনাস 1 4। এখন এর স্কোয়ার দরকার আমাদের, কারণ এটা মানে কি এর স্কোয়ার আছে সব, ঠিক আছে। তো স্কোয়ার দরকার মানে এটার স্কোয়ার দরকার, মানে এই পুরো জিনিসটার স্কোয়ার দরকার, এর স্কোয়ার দরকার, এর স্কোয়ার দরকার 16, ক্লিয়ার? ওকে। তো নেক্সট, তো এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, এই যে এই যেটা বললাম এই জিনিসটা, ঠিক আছে, মাথায় রাখবে। যারা জানো না আশা করি তোমরা জানো, যারা জানো না এটা অবশ্যই মাথায় রাখবে, ওকে। নেক্সট 27, এটা আগেগুলোর তুলনায় একটু কনসেপচুয়াল দিয়েছে।
এখানেও কিছু নেই, জাস্ট তোমাদের এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের একটু বেসিক ধারণা ভালোভাবে থাকতে হবে, ঠিক আছে, ভালো কনসেপ্ট থাকতে হবে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের, তবে কিন্তু এটা সলভ করতে পারবে। তো দেখো ফার্স্টে আমি বলছি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে কি না, এক্স এর ভ্যালু যদি পূর্ণ সংখ্যা হয়, ইন্টিজার হয়, সেক্ষেত্রে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন তুমি ওর মধ্যে মানে যদি কোনো পূর্ণ সংখ্যা দাও সেটাকেই ফিরিয়ে দেবে। আর যদি পূর্ণ সংখ্যা না হয়, সাপোজ 0.2, 0.2 পূর্ণ সংখ্যা না, তুমি সুতরাং তুমি যদি লেখো যে বক্সের মধ্যে 0.2, কি করবে, এই 0.2 এর ঠিক আগে কোন পূর্ণ সংখ্যা আছে, এখানে আছে 0, এখানে আছে 0.2, তারপর এদিকে আছে 1, তো 0.2 এর ঠিক আগে পূর্ণ সংখ্যাকে 0, মানে এটা দেবে 0। তুমি যদি -1.2, -1.2 পূর্ণ সংখ্যা না, সুতরাং -1.2 যদি এখানে দিই তাহলে কি দেবে, -1.2 এর ঠিক আগে, মানে 0, -1, -2, তো -1.2 এখানে আছে, এর ঠিক আগের পূর্ণ সংখ্যা কত, -2, এ কিন্তু -1 দেবে না, তাই না, -2 দেবে। এইভাবে তুমি যদি দেখো বক্স -2, এ তো পূর্ণ সংখ্যা, সুতরাং ওটাই দিয়ে দেবে। তো এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এইভাবে কাজ করে। ওকে, এবারে আমি প্রবলেমটার দিকে আসছি। প্রবলেমটা কি বলছে এবারে তোমরা পড়ে ফেলো এবং নিজেরা একবার ট্রাই করো। বলছে কি, নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য রেঞ্জ অফ দিস ফাংশন, এই ফাংশনটার রেঞ্জ সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে, মানে এই ফাংশনের ভ্যালু কি কি হতে পারে সেইগুলোকে লিস্ট করো আগে। কটা ভ্যালু পেতে পারে এই ফাংশনটা, ম্যাক্সিমাম কটা ভ্যালু পেতে পারে সেটাকে তোমরা লিস্ট করো, যেখানে তোমার এই বক্স এক্স ডিনোটস, জানো এগুলো, ঠিক আছে। ওকে, তো দেখো কি দিয়েছে, এফ অফ এক্স ইকুয়াল টু x/15 এর বক্স ইন্টু -15/x এর বক্স, আজকাল কিন্তু ইন্টু। ওকে, তো বল এখানে x/15, আচ্ছা এখানে আমাদের দেখতে হবে সংখ্যাটা প্রথমে 0 থেকে 1-এর মধ্যে থাকলে রাখতে হবে, 0 থেকে 1-এর মধ্যে থাকলে 0 হবে, মানে 1-এর থেকে ছোট, ঠিক আছে। তারপরে 1 বা তার থেকে বড়, কিন্তু 2-এর থেকে ছোট হলে 1 হবে, এরকম ভাবে দেখতে হবে। তো ফার্স্টে দেখো আমি এই যে এক্স এর ভ্যালুটা এখান থেকে দিতে পারবো, এক্স এর ভ্যালুটা কত হবে, এক্স এর ভ্যালু হবে কোথা থেকে কোথায়, তোমার এক্স এর ভ্যালু নিতে পারবে 0 থেকে 90, এর মধ্যে যত 0 নিতে পারবে না, 90 নিতে পারবে না, 0 থেকে 90 এর মাঝে যত বাস্তব সংখ্যা আছে সবই তুমি এক্স এর ভ্যালু হিসেবে ব্যবহার করতে পারবে। তাহলে এফ এক্স এর ভ্যালু কি কি পাবে সেটা আমরা আগে ভাবার একটু চেষ্টা করো। দেখো এখানে x/15, এখানে 15/x, আমি এটাকে 15-র গুণিতকে ভেঙে নিচ্ছি, তাহলে 0-র পরে ফার্স্ট লিখেছি 15, মাঝে সব সংখ্যা আছে, আমি 15টা লিখছি। 15, 15 দোকানো 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90। ওকে, এখন বলো আমি এক্স এর ভ্যালু যদি এইখানে নিই, 15 নেব না, 0 থেকে 15-র আগে পর্যন্ত, 0 থেকে 15-র আগে পর্যন্ত, তাহলে এক্স এর ভ্যালুটা 0 থেকে 15-র আগে পর্যন্ত। ওকে, তো আমি এখানে লিখছি 1 নম্বর, এক্স এর ভ্যালুটা কেমন নেব, 0 নিতে পারি বা 15-র থেকে ছোট নিতে পারি। তাহলে এক্স এর ভ্যালুটা যাই হোক 15-র থেকে ছোট, তার মানে x/15 ছোট বাই বড়, মানে 1-এর থেকে ছোট, মানে 0 বা 0 হতে পারে, যদি এক্স এর ভ্যালু 0 বসিয়ে দিই ডাইরেক্ট 0 হতে পারে, অথবা 15-র থেকে ছোট, তার মানে 0. ছোট বাই বড় মানে কি 0. আনসার আসবে, তাই 0. এর বক্স নিলে 0 হয়ে যাবে, তাহলে এই ফাংশনটার ভ্যালু 0 হয়ে যাচ্ছে। এখন এটা যা খুশি হোক, 0 ইন্টু যা খুশি ইকুয়াল টু 0। ওকে, তাহলে সেক্ষেত্রে এফ অফ এক্স ইকুয়াল টু 0 সিম্পলাইজ এফ এক্স ইকুয়াল টু 0, তাহলে এফ এক্স এর একটা ভ্যালু পেয়ে গেলাম। সেকেন্ড কেস কি করছি আমরা, 15, এবার আর এখানে নেব না আমরা, আর কি নেব, 15 থেকে 30-এর আগে পর্যন্ত, 30। ওকে, 30-এর আগে পর্যন্ত,
মানে এবারে কি নিচ্ছি 15 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 30। এখন বলো এফএক্স এর ভ্যালু কেমন পাওয়া যায়। ফার্স্টে এইটার দিকে এসো, -15/x, এক্স এর ভ্যালু 15 বা তার থেকে বড়। এক্স এর ভ্যালু যদি 15 বসাই তাহলে এটা করতে -15/x, এক্স এর 15 বসালে -1। তার বক্স নিলে কত হবে? -1 এর বক্স নিলে -1 তো ইন্টিজার, -1ই থাকবে। 15 নিতে পারি, কারণ 15 থেকে বড় তুমি 30 থেকে ছোট, তুই 15 থেকে বড় নাও, সেই 30 থেকে ছোট হোক বা যা খুশি হোক, তুই 15 থেকে বড় যদি সংখ্যা এখানে বসাও তাহলে কি হয়ে যাবে? তুমি ধরো 15/x, এখানে যদি আমি 15 থেকে বড় সংখ্যা বসাই নিচে, তাহলে ছোট বাই বড় হয়ে যাবে। নিচে 15 থেকে বড় দিচ্ছি, ছোট বাই বড়, তার মানে কি 0 পয়েন্ট সামথিং। এখানে মাইনাস আছে, মানে কি হবে -0.123 যা খুশি, ঠিক আছে, 0 পয়েন্ট সামথিং এরকম টাইপের দেখতে হবে। তো তার যদি আমি বক্স নিই, -0 পয়েন্ট সামথিং এর বক্স নিলে কত হবে? -1 হবে না? যদি ধরো -0.2 এর বক্স নাও, তার মানে কি -2 তো পূর্ণ সংখ্যা না, তো -2 এর ঠিক আগে, এই সরি, -0.2 তো পূর্ণ সংখ্যা না, তাহলে -0.2 এর ঠিক আগে, এই মনে করো -0.2, এখানে কত আছে? -1 আছে না, এখানে 0 আছে, তাহলে এটা কি হবে? -1। বক্স মানে কিন্তু কি, যদি পূর্ণ সংখ্যা দাও সেটাই দেবে, পূর্ণ সংখ্যা না হলে ওর ঠিক আগে কত পূর্ণ সংখ্যা আছে সেটা। তাহলে এটা কিন্তু হয়ে যায় -1। তাহলে সেকেন্ড পার্টটা হয়ে যাচ্ছে, এই কেসে সেকেন্ড পার্ট হয়ে যাচ্ছে -1, তো -1টা আগে লিখছি আমি। তাহলে fx ইকুয়াল টু -1 ইন্টু -1 ইন্টু এই ফার্স্ট পার্টটা কি হবে বলো? x/15, এক্সটা 15 বা তার থেকে বড়, কিন্তু 30-এর থেকে ছোট। ওকে, মনে করো 15, এক্স এর মান যদি 15 দিই তাহলে 1/15/15 1 হয়ে যাবে। অথবা 15 থেকে যদি বড় দিই, বড় বাই ছোট, মানে 1 পয়েন্ট সামথিং, 30-এর থেকে বড় দেবো না, 30-এর থেকে বড় দিলে বা 30 দিলে তোমরা 2 পয়েন্ট সামথিং হয়ে যাবে, কিন্তু 30-এর থেকে বড় তো দিচ্ছি না, তাহলে এটা 1 পয়েন্ট সামথিংই থাকবে। আর 1.2 এর যদি তুমি বক্স নাও সেটা 1ই দেবে, 1 পয়েন্ট সামথিং বক্স নিলে 1ই দেবে, আর এটা সবসময় 1 থাকবে। তাহলে এটা কথা হবে, তাহলে ফাইনালি আনসারটা -1। ওকে ওকে, তো এই সাইডটা আমি কিন্তু মুছলাম। ওকে, কিংবা থাক, মুছছি না, আমরা নেক্সট পেজে করে নেব। একইভাবে বলো, আমি আর করছি না, একইভাবে আমরা জিনিসটা বলতে পারি। আমি যদি এক্সটা নিই, এবার কি নিচ্ছি? 30 থেকে কত নেব? এবার এই জায়গাটাই নেব, মানে 30 বা তার থেকে বড়, 45-এর থেকে ছোট। সেক্ষেত্রে বলো, এই সেকেন্ড যে পার্টটা, এ তো -1ই থাকবে, এ -0 পয়েন্ট সামথিংই হবে, কারণ নিচে হচ্ছে বড়, উপরে ছোট, মানে 0 পয়েন্ট সামথিং, সামনে মাইনাস, ছোট বাই বড়, মানে 0 পয়েন্ট সামথিং সামনে -0 পয়েন্ট সামথিং -1 অলওয়েজ, ঠিক আছে। এফ এক্স ইকুয়াল টু, তাহলে সেকেন্ড পার্টটা হচ্ছে -1 ইন্টু ফার্স্ট পার্টটা কি হবে? এক্ষেত্রে 2 হয়ে যাবে না, 15/x, x/15 করবো, যেখানে এক্সটা 30 বা তার থেকে বেশি, মানে 2 পয়েন্ট সামথিং, 45-এর থেকে ছোট নিচ্ছে, 45 থেকে বড় নিলে আবার 3 পয়েন্ট সামথিং হতো। তাহলে এটা কত হবে তাহলে? হলো -2। ওকে, -2। একইভাবে আর কি হতে পারে বলো? আচ্ছা, এগুলো আমি মুছেই দিই, সুবিধা হবে। তোমরা আবার দেখার হলে এটা তোমরা একটু ভিডিওটা মানে ব্যাক করে দেখবে, সবগুলো এক জায়গায় লেখার চেষ্টা করছি আমি। ওকে, তোমাদের সুবিধা হবে। এবারে বলো, এবারে আমি কি নেব? 4 নম্বর কেস, 45 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান আমাদের 45 থেকে 60। ইন দিস কেস এফ এক্স ইকুয়াল টু সিম্পলি কি হয়ে যায়? -3। ওকে, তোমরা ভাববে। তারপরে 5 নম্বর কেস কি করছি? 60 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 75। ইন দিস কেস এফ এক্স ইকুয়াল টু -4। তারপরে 6 নম্বর কেস কি? 75 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 90। এর বেশি আর যেতে পারবো না, মানে এটাই লাস্ট। এফ এক্স ইকুয়াল টু -5। ওকে, এক্স ইকুয়াল টু -5।
-5। তাহলে বলে এফএক্স এর কটা মান পেলাম আমরা? এফএক্স এর মান পেলাম 0, -1, -2, -3, -4, -5। ওকে, তাহলে 6টা মান পেলাম টোটাল এফএক্স এর। ওকে, টোটাল 6টা মান আমরা পেয়ে গিয়েছি। কত? 0, -1, -2, -3, -4, -5। এই মানগুলো এফএক্স পেতে পারে, তার বাইরে কোনো মানও পাবে না। ঠিক আছে, যদি কিনা আমরা এই ইন্টারভ্যালের মধ্যে কাজ করি 0 থেকে 90। ওকে, তাহলে এফএক্স এর 6টা মান পাওয়া যাবে। ওকে, মানে রেঞ্জ সেটে 6টা এলিমেন্ট থাকবে। ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্ট ইন রেঞ্জ সেট জানতে চাইছে, মানে 6টা এলিমেন্ট থাকবে রেঞ্জে। ওকে, নেক্সট 28। না বুঝতে পারলে কিন্তু অবশ্যই তোমরা জানাবে কমেন্টে। তোমরা কমেন্ট করে তবেই আমি বুঝতে পারবো যে কোথায় তোমাদের সমস্যা হচ্ছে। আচ্ছা, নেক্সট বলছে কি, আচ্ছা নিজেরা একবার ট্রাই করবে অবশ্যই। ঠিক আছে, কি বলছে? 10 ব্যাগস B1 B2 B10। 10টা ব্যাগ আছে, ব্যাগগুলোর নাম দিয়েছে B1 B2 B10। তো সেই 10টা ব্যাগের প্রত্যেকটা কি আছে? প্রথম ব্যাগটায় B1 ব্যাগে হুইচ কন্টেন্স 21, 22, 30 ডিফারেন্ট আর্টিকেলস রেসপেক্টিভলি। মানে B1 ব্যাগটাই 21টা আর্টিকেল আছে, B2 ব্যাগটাই 22টা আর্টিকেল আছে, এরকমভাবে B10 ব্যাগটাই 30টা আর্টিকেল আছে। ওকে, প্রত্যেকটা ব্যাগে কটা করে আর্টিকেল আছে আমাদের গিভেন বলে দিয়েছে, এবং সব কটা আর্টিকেল ডিফারেন্ট। দেন the total number of ways to bring out 10 articles from one bag. 10 articles from one bag. কত রকম ভাবে আমরা একটা ব্যাগ থেকেই 10টা আর্টিকেল নিতে পারি? তার মানে 10টা আর্টিকেল হয় ফার্স্ট ব্যাগ থেকে নাও, অথবা সেকেন্ড ব্যাগ থেকে নাও, অথবা থার্ড ব্যাগ থেকে নাও। মানে হয় B1 থেকে নিতে হবে 10টা আর্টিকেলই, একটা ব্যাগ থেকেই নিতে হবে। মানে চয়েস কি? 10টা আর্টিকেলই তুমি B1 ব্যাগ থেকে নাও, অথবা 10টা আর্টিকেলই B2 ব্যাগ থেকে নাও, অথবা 10টা আর্টিকেলই B3 ব্যাগ থেকে নাও, এরকম ভাবে, অথবা 10টা আর্টিকেলই B10 ব্যাগ থেকে নাও, এরকম চয়েস আছে। তো আমি যদি মনে করি 10টা আর্টিকেল, আমি কি করতে পারি? 10টা আর্টিকেলই B1 ব্যাগ থেকে নিতে, তার কতটা চয়েস আছে, কত রকম ভাবে নিতে পারি? B1 ব্যাগে টোটাল 21টা আর্টিকেল আছে, তাহলে 21টা থেকে আমি 10টা নিতে পারি। এখানে কিন্তু পারমুটেশন করতে পারি না, আমাদের কম্বিনেশন জানতে হবে। ওদেরকে বিন্যস্ত করতে বলেনি, ঠিক আছে, ওদেরকে পারমিউট করতে বলেনি। তাহলে সি হবে এখানে কম্বিনেশন, 21C10 এরকম হতে পারে। 10টা আর্টিকেলে প্রথমে অথবা, অথবা মানে প্লাস, মাথায় রাখবে, অথবা মানে প্লাস, প্লাস 10টা আর্টিকেলই আমি B2 ব্যাগ থেকে, B2 ব্যাগে 22টা আর্টিকেল আছে, ওই 22টা থেকে 10টা নাও, প্লাস এরকম ভাবে 23C10। B3-তে কটা আছে এখানে? ডট 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 মানে কি এইভাবে চলতে থাকবে, মানে 23টা আর্টিকেল আছে B3-তে। 23C10 প্লাস 24C10 প্লাস 25C10 প্লাস 26C10 27C10 প্লাস 28C10 প্লাস 29C10 প্লাস, আচ্ছা এগুলো এক জায়গায় লেখার চেষ্টা করি, একটু ছোট করে দিই, প্লাস 28C10 29C10 প্লাস 30C10। ওকে, এইটা হচ্ছে আমার চয়েস, কিন্তু অপশান দেখ সেরকম তো কিছু নেই, কি করা যায়? একটা আইডেন্টিটি তোমরা মাথায় রাখবে, কি? NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল টু N প্লাস 1 CR। এটা কখন কাজে লাগে? ধরো আছে তোমার, সাপোজ একটা বলছি, তোমার 20C5 প্লাস 20C4 বা C6 বা C4, যা খুশি নাও। দেখো তাহলে কি হচ্ছে, লক্ষ্য করবো যখন উপরে দুটো সেম আছে আর নিচে এক ডিফারেন্স আছে, এক ছোট বড় আছে, এটা 5 এটা 4, এটা 6 হলে এটা 7, এরকম, এটা 7 হলে এটা 6। ঠিক আছে, নিচে এক ছোট বড় আছে আর উপরে সেম, তখন কি করবে? এটা কি হবে? সি উপরে হবে কত না, এই দুটোতে
কমন আছে উপরে, তার থেকে এক বাড়িয়ে দাও, মানে 21 হয়ে যাবে, আর নিচে বড়টা নিয়ে নেবে। কত আছে? 5 বড়টা। মানে এখানে দেখো উপরে 1 যোগ হচ্ছে, নিচে আর -1 আছে, কোনটা আছে? বড়টা, আর আসছে, আর-1 ছোট। ওকে, এরকম। এখন এখানে বলো, তাহলে এই ফর্মুলা ইউজ করতে হলে তাহলে উপরে আমার সেম থাকতে হবে দুটো। কিন্তু এখানে এমন দুটো খুঁজে পাচ্ছে যার উপরে সেম, এমন খুঁজে পাওয়া কিন্তু যাচ্ছে না। আমি কি করছি, যেহেতু এরকম খুঁজে আছে, এটা আমি সরিয়ে দিচ্ছি, 21 C10 যা ছিল তাই লিখেছি। ওকে, তো তাহলে এরকম কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না যে উপরে দুটো সেম। তাহলে কি করা যায়? আমি এখানে একটা এক্সট্রা অ্যাড করে নিলাম। কি অ্যাড করলাম না, প্লাস 21C 11। ওকে, 21C11। ওকে, এটা যদি অ্যাড করি, এই দুটো মিলে দেখো তো কি হয়। সে অ্যাড যখন তোমার মাথায় আসতে পারে যে অ্যাড করেছি, ও হঠাৎ করে কেন অ্যাড করবো? অ্যাড করেছি আমরা এই ফর্মুলা করার জন্য, কিন্তু অ্যাড যখন করেছি মাইনাস তো করতে হবে, তাই না? মাইনাস তো আমাদের করতে হবে। 21C11 যেটা অ্যাড করেছি সেটা মাইনাস করলাম। ওকে, ক্লিয়ার? এখন বলো, প্রথম দুটো মিলে কি আসবে বলো তো? দেখো উপরে দুটোরই সেম, নিচে 1 কম বেশি, তাহলে কি হবে? উপরে 1 যোগ হবে 22C, নিচে বড়টা 11। এখন আবার এই দুটো আমি যদি নিই, এখন কি হবে? এটার জায়গায় এখন এটা হয়ে গেল, তাহলে এটা কি হলো এখন? 22C11। তাহলে এই জিনিসটা কি হয়ে গেল? 22C11, 22, জাস্ট 22C11। এখন এই দুটোকে আবার দেখো, উপরে সেম, নিচে 1 কম বেশি, তাহলে এই দুটো মিলে কি হয়ে যাবে? 23C11। নিচে বড়টা আসবে, তাহলে এই দুটো মিলে কি হলো? 23C11, 23C11। আবার এই দুটো দেখো, উপরে সেম, নিচে 1 কম বেশি, এই দুটো মিলে কি আসবে? 24C11। ওকে, তো এটা কি হলো? 24C11, 24C11। এই দুটো মিলে আবার দেখো কি হবে? উপরে সেম, নিচে 1 কম বেশি, মানে এই দুটো মিলে হবে 25C11, 25C11। এই দুটো 26C11, তার সাথে এটা নিলে 27C11, 28C11, 29C11, 30C11, 31C11। তাহলে ফাইনালে কি পাবো? 31C11। লাস্টে আবার মাইনাস আছে, 21C11 অপশানে আছে না, নেই। আচ্ছা, আমরা আর একটা আইডেন্টিটি জানি যে NCR ইকুয়াল টু NC(n-r)। উপরে সেম রাখো, নিচে ডিফারেন্স করে দাও দুটোর। তাহলে এটা কি হবে? 31C, এই দুটো মাইনাস করে 31 - 11 মানে 20, মাইনাস 21C, 21 - 11 করলে 10। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের আনসার। দেখো এটা অপশান বিতে আছে, 31C20 মাইনাস 21C10। ঠিক আছে, এই ধরনের ক্যালকুলেশন তোমরা বইতেও করেছো, তোমরা এসএনদের বই যদি ফলো করো সেখানে দেখবে এই ধরনের প্রবলেম আছে। ঠিক আছে, মনে করে দেখো, একটা সামেশন দিয়ে তোমাদের এসএনদের বইতে প্রবলেম আছে। ঠিক আছে, আই থিঙ্ক এমসিকিউতে আছে, কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে মনে করতে পারছি না, আই থিঙ্ক এমসিকিউতে আছে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেও থাকতে পারে। তো এই ধরনের প্রবলেম কিন্তু একটা আছে। ঠিক আছে, মানে মানে এই ধরনের না, এই এই যোগ যে করলাম পরপর, এই প্রবলেম। ঠিক আছে, সামেশন দিয়ে একটা প্রবলেম আছে দেখবে। ওকে, তো যাই হোক, আমরা নেক্সট প্রবলেমটা যাই। তো নিজেরা একবার ট্রাই করে ফেলো আগে, আমি প্রশ্নটা ছোট করে দিলাম। ওকে, তো আশা করি ট্রাই করেছো। দেখো, এই ধরনের প্রবলেম দেখলেই
আগে আমি পড়ো প্রবলেমটা কি বলছে, কারণ প্রচুর কিছু ঘাটা আছে এর মধ্যে, ঠিক আছে, এটা ওটা সেটা প্রচুর জিনিস বলে দিয়েছে। তো কি বলছে, দ্য লেট ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ এফ এক্স অ্যান্ড জি এক্স আর জিরো ইনফিনিটি, মানে এফ ফাংশনটা কি বলছে, জিরো ইনফিনিটি টু জিরো ইনফিনিটি, তার মানে এফ এক্স, এক্স এর ভ্যালু কোথা থেকে আসবে, শূন্য বা তার থেকে বড়, এবং সে দেবে কেমন ভ্যালু, শূন্য বা তার থেকে বড়। ওকে, জি ফাংশনটাও সেম। ওকে, ডোমেন রেঞ্জ সেম, মানে এরকমই হবে সব, ঠিক আছে। ইফ এফ এক্স ইজ ইনক্রিজিং, এফ এক্সটা কি করছে, ইনক্রিজ করছে, জি এক্স ইজ ডিক্রিজিং, এই উপরের দিকে তীর দিয়েছি মানে ওটা ইনক্রিজিং, নিচের দিকে দিয়েছে ডিক্রিজিং, অত কিছু লিখতে গেলে অনেক সময় যাবে, ঠিক আছে। তো আর এইচ এক্স ইকুয়াল টু কি বলছে, এইচ অফ এক্স ইকুয়াল টু বলছে এফ অফ জি অফ এক্স, আবার বলছে এইচ অফ জিরো ইকুয়াল টু জিরো, অনেক কিছু বলছে, ঠিক আছে। আরো বলছে পি এক্স ইকুয়াল টু এইচ অফ এই জিনিসটা, ওটাকে কিউ এক্স নাম দিয়ে দিলাম, এইচ অফ কিউ এক্স মাইনাস এইচ অফ ফোর। ওকে, যেখানে কিউ এক্স সমান সমান কি, কিউ এক্স সমান সমান ধরে নিয়েছি যে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স। ওকে, এত কিছু বলেছে, এবং এইটা কোন রেঞ্জের মধ্যে হবে, এই জিনিসটা কিন্তু সবসময় হবে না, এই জিনিসটা কিন্তু সবসময় না, এই জিনিসটা কোথায় হবে না, জিরো টু অন্তরালে, জিরো টু অন্তরালে, ঠিক আছে। এটা কোথায়, এক্স বিলংস টু মানে জিরো লেস দ্যান এক্স লেস দ্যান টু, এই অন্তরালে কিন্তু এই জিনিসটা হবে। ওকে, তো দেখো, তো যখনই এত কিছু বলছি একটা প্রশ্নের মধ্যে, সবসময় ভিতর থেকে শুরু করার চেষ্টা করবো আমরা, একদম ভিতর থেকে, একদম লাস্টের থেকে শুরু করো। একদম লাস্টে কি বলেছে, এই জিনিসটা পি অফ এক্স ইকুয়াল টু এইচ অফ দিস মাইনাস এইচ অফ ফোর, যেখানে কিউ অফ এক্স ইকুয়াল টু দিস জিরো লেস দ্যান এক্স লেস দ্যান টু। তাহলে একদম ভিতরে আমাদের, একদম ভিতর থেকে শুরু করবে, যেমন সামেশনের অঙ্ক দেখলে বা অনেকগুলো রুট থাকলে আমরা কি করি, একদম ভিতর থেকে শুরু করি, তেমনই এই ধরনের প্রবলেমও তোমরা একদম ভিতর থেকে, ম্যাক্সিমাম কেসে ভিতর থেকে করা শুরু করবে। কিন্তু তার আগে অবশ্যই কি কি বলেছে সেগুলো একবার মাথায় ঢোকাও, ঠিক আছে। তো ফার্স্টে আমরা এই কিউ এক্স যেটা ধরে নিয়েছি আমরা, মানে এই এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু, এটা নিয়ে একটু স্টাডি করবো। কিউ এক্স কি হচ্ছে, এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স। ওকে, সরি, বলো। আচ্ছা, কিউ এক্স এই ফাংশনটা কেমন হবে, এটা অড ফাংশন তাই না, এখান থেকে মনে করলে এক্স কমন নিতে পারি, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু। ওকে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু। ওকে, মানে আচ্ছা, এই যে ডেরিভেটিভ করে কি হচ্ছে দেখো তো কিউ এক্স এর, আচ্ছা এখান থেকে আরো কিছু বলতে পারি, এটা কি হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু। ওকে, এখন আমি যদি এর বীজগুলো বার করতে, এখান থেকে তো আমি পাবো এক্স ইকুয়াল টু জিরো পাবো একটা, মানে এর বীজগুলো আমি যদি কিউ এক্স ইকুয়াল জিরো রাখি, যদি আমি করতে চাই কিউ এক্স ইকুয়াল টু জিরো, তার মানে এক্স ইকুয়াল টু জিরো পাবো, আর এইটা জিরো পাবো, এটা জিরো, মানে এক্স এর ভ্যালু কোথা থেকে পাবো বলো, এক্স এর ভ্যালু যদি পেতে হয় তাহলে সেই ধরা হাত ইউজ করো। কিন্তু এখানে দেখো নিরূপক বা ডিসক্রিমিনান্টটাকে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মানে চার মাইনাস চার গুণ এক ইন্টু দুই, ফোর এসি, মানে চার মাইনাস আট, দিস নেগেটিভ, মানে এর কিন্তু কোনো বাস্তব বীজ আমরা পাবো না, বাস্তব বীজ পাবো না, সুতরাং এর একটাই বীজ থাকবে।
3 ডিগ্রি ইকুয়েশন, ওর তো একটা বীজ মিনিমাম থাকবেই, সেটা বলেছি আমি। কারণ কি 3 ডিগ্রি ইকুয়েশন কেমন হয়, এক্স এর জায়গায় মাইনাস ইনফিনিটি বসালে কি হবে, এটা মাইনাস ইনফিনিটি ভ্যালু দিয়ে দেবে, আর এক্স জায়গায় প্লাস ইনফিনিটি বসালে প্লাস ইনফিনিটি ভ্যালু দিয়ে দেবে। ঠিক আছে, মাইনাস ইনফিনিটি কিউব হাইলি নেগেটিভ, তার কিউব করছে নেগেটিভ হবে। সবসময় মাথায় রাখবে একটা অড ডিগ্রি ইকুয়েশন, সেটা মাইনাস ইনফিনিটি এক্স এর জায়গায় মাইনাস ইনফিনিটি দাও, সে মাইনাস ইনফিনিটির দিকে নেমে যাবে, আর প্লাস ইনফিনিটি দিলে প্লাস, মানে এইদিকে আছে মাইনাস ইনফিনিটি এক্স এক্স, এদিকে এক্স অ্যাক্সিসে প্লাস ইনফিনিটি। তো এক্স এর জায়গায় মাইনাস ইনফিনিটি, মানে এইদিকে এই যে কিউ এক্স ফাংশনটা এই নিচের দিকে থাকবে, এবং যেই প্লাস ইনফিনিটি এদিকে যাবে, এরকম টাইপের হবে। কারণ এই জিরোতে একবার কাট করবে এক্স অ্যাক্সিসকে, কারণ জিরোতেও রুট আছে, আর কোনো বীজ নেই, কারণ এটার কোনো বীজ নেই, নো রুটস। ঠিক আছে, নো রুটস, কারণ এর ডিসক্রিমিন্যান্ট নিরূপকটা আমরা নেগেটিভ পেয়েছি, তো এরকম দেখতে হবে। তার মানে কি পেলাম, এতটুকু বোঝা গেল, কিউ এক্স এর একটা বীজ আমরা এখান থেকে পাচ্ছি, আর এই জিনিসটার কোনো রিয়াল রুট পাবো না আমরা, কেন, কারণ ডিসক্রিমিন্যান্ট নেগেটিভ, এর ডিসক্রিমিন্যান্ট নেগেটিভ, দিস ইমপ্লাইজ নো রিয়াল রুট। ওকে, ক্লিয়ার? তার মানে এখান থেকে একটা জিনিস আমরা ধারণা করতে পারলাম, এই গ্রাফটা এরকমই দেখতে হবে। তার মানে এই গ্রাফটা এরকম কিন্তু কখনো হবে না, কারণ এরকম হতে গেলেই এই দুবার কাট করতে হবে, এই সরি এরকম হতে গেলে দেখো কি হবে, মানে কিছুটা বাড়লো আবার কমলো, এরকম হতে পারবে? আচ্ছা, এরকম তো হতেও পারে। ওকে, তার জন্য আমি কি করছি, মানে ফাংশনটা আদেও কি এরকমও তো হতে পারে, তাই না? মানে ফাংশনটা ইনক্রিজিং কি ডিক্রিজিং, এখানে এফ জি ইনক্রিজ ডিক্রিজ সময় জানতে চেয়েছি আমি, এই এইচ এর ইনক্রিজিং ডিক্রিজিং সেটা আমরা এখান থেকে বার করতে পারবো, এই কিউটা কি ধরনের সেটা আমরা করার চেষ্টা করছি। ঠিক আছে, কারণ কিউটা যদি এরকম হয়ে দেখো এই জায়গাটা আবার ডিক্রিজ করছে, সুতরাং এরকম হবে কিনা সেটা আমরা একবার চেক করি। আচ্ছা বলো, একটা ফাংশন ইনক্রিজিং কি ডিক্রিজ প্রপারলি চেক করার জন্য আমরা ডেরিভেটিভ করতে পারি, তাহলে এত কিছু না করে আমরা ডেরিভেটিভ করি ফাংশনটা। কিউ এক্স ইকুয়াল টু কি দিয়েছে, এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স, কিউ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস কিউ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স। যদি আমি কিউ ড্যাশ এক্স বার করি, কিউ ড্যাশ এক্স থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু। ওকে, এর ডিসক্রিমিন্যান্ট দেখো তো, প্রথম কথা এটা হচ্ছে কি আমাদের কোয়াড্রেটিক, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু, কোয়াড্রেটিক মানে আমি যদি গ্রাফিক্যালি দেখি সেটা মাইনাস নেগেটিভেও প্লাস দেবে, পজিটিভেও পজিটিভ দেবে, নেগেটিভেও পজিটিভ, পজিটিভেও পজিটিভ, সবসময় মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি, মানে যে কোনো নেগেটিভ সংখ্যার জন্য পজিটিভ দেবে না, তাই তাই না, ওরকম বলছি না আমি, যদি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, ঠিক আছে, মাইনাস ইনফিনিটি গেলেও ওই প্লাস ইনফিনিটি দিকে যাবে, কারণ নেগেটিভের স্কোয়ার করলে পজিটিভ, এবং প্লাস ইনফিনিটি গেলেও প্লাস, মানে কার্ভটা এরকম হতে পারে, অথবা নিচেও আসতে পারে। এখন যদি এক্স অ্যাক্সিসে কাট করে নিচে আসার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু এর দুটো বিস থাকতে হবে। তাহলে দেখি এর নিরূপকটা কি হচ্ছে, এর বি স্কোয়ার মাইনাস ফোর এসি, 16 বি স্কোয়ার 16 মাইনাস ফোর ইন্টু তিন ইন্টু দুই, তিন দুগুণে ছয়, চার ছয় 24। ঠিক আছে, তাই 16 মাইনাস 24 দিস ইজ নেগেটিভ, মানে এরকম হতে পারবে না, ওর কোনো বীজ নেই। তার মানে এই কিউ ড্যাশ এক্স অলওয়েজ এরকম, মানে এরকমই দেখতে হবে, মানে কিউ ড্যাশ এক্স ইজ অলওয়েজ পজিটিভ, দেখো নিচে আসবে না, মানে কিউ ড্যাশ ইজ অলওয়েজ পজিটিভ। তার মানে কি পেলাম, কিউ ড্যাশ এক্স ইজ অলওয়েজ গ্রেটার দ্যান জিরো। ঠিক আছে, কিউ ড্যাশ এক্স অলওয়েজ গ্রেটার দ্যান জিরো, তার মানে একটা ফাংশন ডেরিভেটিভ পজিটিভ মানে কি, ফাংশনটা ইনক্রিজিং ফাংশন, কিউ এক্স ইজ ইনক্রিজিং ফাংশন। এখন আমাদের এখানে একটা ইন্টারভ্যাল বলেছিল, এই যে এই জিরো টু ইন্টারভ্যালের মধ্যে আমাদের এই জিনিসটা হচ্ছে, তাহলে বলো জিরো লেস দ্যান এক্স লেস দ্যান টু, এক্সটা এরকম হতে হবে। ওকে, এখন এখানে যদি তিনটের সাথে আমি কিউ চাপিয়ে দিই, ওকে, তাহলে কি ইনইকুয়ালিটির ডাইরেকশন চেঞ্জ হবে না হবে না? যদি একটা ফাংশন ইনক্রিজিং ফাংশন হয়, আমি কি বলেছি, ইনইকুয়ালিটিতে চাপিয়ে দাও সব জায়গায়, তার কোনো ডাইরেকশন চেঞ্জ হবে না, ইনইকুয়ালিটি মানে ইনইকুয়ালিটি এই ছিল এরকম, এটা এরকম হয়ে যাবে না। ঠিক আছে, ইনক্রিজিং ফাংশন দিয়ে দিলে,
ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কি পেলাম, কিউ অফ জিরো, কিউ অফ জিরো এই যে আছে কিউ এক্স, কিউ অফ জিরো এক্স যা জিরো বসালে এটা জিরো হয়ে যাচ্ছে, জিরো লেস দ্যান কিউ অফ এক্স। ওকে, কিউ অফ এক্স ইজ লেস দ্যান কিউ অফ এক্স মানে এই জিনিসটা, ঠিক আছে, কিউ অফ এক্স আমি আর লিখছি না, কিউ অফ টু, কিউ অফ টু মানে বলতে পারবে এখানে যে টু বসাও। আচ্ছা পরে পেয়ে যাই, তাহলে কি পেলাম আমরা, এটা জিরো লেস দ্যান কিউ অফ এক্স লেস দ্যান টু, সরি কিউ অফ টু, টু কে লিখেছে, কিউ অফ টু, সব জায়গায় কিউ নিয়ে নিয়েছি, ঠিক আছে, জিরো লেস দ্যান কিউ অফ এক্স লেস দ্যান কিউ অফ টু। এখন কিউ অফ এক্স ইকুয়াল টু ছিল, কি ছিল কিউ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স। ওকে, তো জিরো আবার বললেন কিউ অফ জিরো, ওকে তিনটেতে কিউ নিয়ে নিচ্ছি। ওকে, তো জিরো বসালে এটা জিরো লেস দ্যান কিউ অফ এক্স লেস দ্যান, এটা কি আছে জিরো, টু বসাবো এবার তাই না, কিউ অফ টু, তাহলে কত হবে বলতো, এইট মাইনাস এইট প্লাস, হ্যাঁ প্লাস টু এক্স হবে, ভুল লিখছি, টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু ফোর। ওকে, তাহলে এটা পেলাম আমরা। ওকে, এবারে আমাদের প্রশ্নে যেটা বলেছিল এই যে এটা, এটা দেখো তাহলে এখান থেকে যা যা পেলাম পেলাম, এবারে কিউ অফ এক্স সম্পর্কে আমরা জানতে হবে, এই ইন্টারভ্যালের মধ্যে কিউ অফ এক্স কেমন হবে সেটা আমরা ফাইন্ড করেছি। কিউ অফ এক্সটা জিরো থেকে ফোরের মধ্যে থাকবে, যদি আমি এক্সটা নিই জিরো থেকে টু এর মধ্যে। ওকে, এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। এবারে এখানে এইচ অফ কিউ অফ এক্স আছে তাই না, তো এর উপরে এইচ চাপাবো এবার আমরা, এইচ অফ জিরো লেস দ্যান এইচ অফ কিউ এক্স লেস দ্যান এইচ অফ ফোর লেস দ্যান এইচ অফ ফোর। কিন্তু এই এইচ তো চাপালাম আমি প্রত্যেকটা, এখানে প্রত্যেকটার সাথে আমি এইচ চাপিয়ে দিয়েছি, মানে এই যে ইনইকুয়েশনটা ছিল, ইনইকুয়ালিটিটা ছিল, এইচ চাপিয়ে দিয়েছি, ইনিকুয়াল ডাইরেকশন চেঞ্জ করিনি, চেঞ্জ হবে কি না হবে সেটা আমাদের কে বললো, তাই না, যদি এটা ইনক্রিজিং ফাংশন হয়, এইচটা যদি ইনক্রিজিং ফাংশন হয় তাহলে চেঞ্জ হবে না, আর এইচটা যদি ডিক্রিজিং ফাংশন হয় উল্টে যাবে সব, তার জন্য আগে আমাদের দেখতে হবে এইচটা ইনক্রিজিং না ডিক্রিজিং। এবার এইচ সম্পর্কে একটু স্টাডি করা যাক। ওকে, আমাদের কি বলেছিল, এইচ অফ এক্স মানে এফ অফ জি অফ এক্স, যেখানে এফ এক্সটা ইনক্রিজিং জি এক্সটা ডিক্রিজিং, এফ এক্স ইজ ইনক্রিজিং জি এক্স ইজ ডিক্রিজিং, এইচ অফ এক্স ইকুয়াল টু এফ অফ জি অফ এক্স। ওকে, এফ এক্স ইজ ইনক্রিজিং জি এক্স ইজ ডিক্রিজিং, মনে করো এক্স ওয়ান লেস দ্যান এক্স টু, তাহলে জি এক্স ওয়ান লেস দ্যান, সরি জি এক্স ওয়ান গ্রেটার দ্যান জি এক্স টু, কেন, কারণ জি এক্স ইজ ডিক্রিজিং, ইনইকুয়ালিটি অর্ডার চেঞ্জ হয়ে যাবে, জি এক্স বলেছিল ডিক্রিজিং, প্রশ্নে তো বলেছে জি এক্স ডিক্রিজিং। ওকে, জি এক্স ইজ ডিক্রিজিং, এই যে আমি ওখানে রেখেছি জি এক্স ডিক্রিজিং, আবার এফ এক্স কিন্তু ইনক্রিজিং। ওকে, এবারে আমি এফ এক্স নিচ্ছি, এবার বোথ সাইডে এফ নিই, মানে এখানে দেখো জি এক্স যে ডিক্রিজিং, ইনইকুয়ালিটির দুই ধারে জি নিয়েছি, ইনইকুয়ালিটি ডাইরেকশন এইভাবে ছিল, এইভাবে হয়ে গিয়েছে, এবারে আমি কি করছি আবার এফ নিচ্ছি এদের উপরে, এফ অফ জি অফ এক্স ওয়ান গ্রেটার দ্যান এফ অফ জি অফ এক্স টু। এখন দেখো ইনইকুয়ালিটি আবার যে এই দুটোর উপরে এফ নিয়েছি, ইনইকুয়ালিটি ডাইরেকশন চেঞ্জ করিনি, কেন করিনি, কারণ এফ ইজ ইনক্রিজিং, ডাইরেকশন চেঞ্জ হবে না। এখন এইচ এক্স মানে কি, এফ অফ জি অফ এক্স না, মানে এফ অফ জি অফ এক্স ওয়ান মানে এইচ অফ এক্স ওয়ান গ্রেটার দ্যান এইচ অফ এক্স টু, মানে এক্স ওয়ান লেস দ্যান এক্স টু, এখান থেকে কি পেয়েছি, এইচ অফ এক্স ওয়ান গ্রেটার দ্যান এইচ অফ এক্স টু, মানে এই লাইন থেকে আমি ডাইরেক্টলি এই লাইনের কথা বলি, তাহলে দেখো ইনইকুয়ালিটির ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে, লেস দ্যান হয়ে গেছে গ্রেটার দ্যান, তাহলে এইচ ইজ ডিক্রিজিং, সিম্পলাইজ এইচ ইজ ডিক্রিজিং ফাংশন। তাহলে এখানে এখন যদি আমি এইচ নিই, ইনইকুয়ালিটি ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, মানে এইচ অফ জিরো গ্রেটার দ্যান হয়ে যাবে এইচ অফ
কিউ অফ এক্স গ্রেটার দ্যান হয়ে যাবে এইচ অফ 4। আচ্ছা এইচ অফ 0 সম্পর্কে আই থিঙ্ক কিছু একটা বলেছিল ওরা। এইচ অফ 0, হ্যাঁ এইচ অফ 0 ইকুয়াল টু 0, এইচ অফ 0 ইকুয়াল টু 0 এই যে বলেছিল। ওকে, তাহলে এইচ অফ 0 0 গ্রেটার দ্যান এইচ অফ কিউ অফ এক্স গ্রেটার দ্যান এইচ অফ 4। ওকে, দেন এইচ অফ 4 আর কি। আচ্ছা পিএক্স আমার জানতে চেয়েছে এখানে, দেখো পিএক্স ইকুয়াল টু দিস, এবার অপশন দেখো কি বলছে, পিএক্স ইকুয়াল টু 3, পিএক্স ইকুয়াল টু 0, পিএক্স এরকম হবে 0 থেকে -4 এর মধ্যে, পিএক্স মানে পিএক্স এর রেঞ্জ সম্পর্কে জানতে হবে আমাদের, পিএক্স এর রেঞ্জ। ওকে, আচ্ছা একটা জিনিস দেখো, এইচ অফ কিউ অফ এক্স মাইনাস এইচ অফ 4 সেটা মানে কিউ এক্স। তাহলে আমি এখানে প্রত্যেকটার থেকে ইনিকোয়ালিটির প্রত্যেকটার থেকে আমি এইচ অফ 4 মাইনাস করে দিই, তাহলে কি পাবো 0 মাইনাস এইচ অফ 4 মানে মাইনাস এইচ অফ 4 গ্রেটার দ্যান এইচ অফ কিউ অফ এক্স মাইনাস এইচ অফ 4 গ্রেটার দ্যান এইচ অফ 4 মাইনাস এইচ অফ 4 মানে 0। তার মানে এটাকে আমি এখন ঘুরিয়ে লিখছি, 0টা ফার্স্ট লিখছি, তারপরে 0-র দিকে তীর আছে, লেস দ্যান এইচ অফ কিউ অফ এক্স মাইনাস এইচ অফ 4 সেটা মানেই তো পি অফ এক্স। পি অফ এক্স দেখো এইচ অফ কিউ অফ এক্স মাইনাস এইচ অফ 4 মানে পি অফ এক্স, দিস ইজ লেস দ্যান মাইনাস এইচ অফ 4। দেখো অপশন এরকম আছে কিনা, আছে অপশন সি। ওকে, তো 0 লেস দ্যান পি অফ এক্স লেস দ্যান মাইনাস এইচ অফ 4 এটা পেলাম, তাহলে আনসার হয়ে গেছে। কারণ তোমাদের মাথায় কি এরকম প্রশ্ন আসছে যে পি অফ এক্স কোথায় আছে 0, আর এই মাইনাস এইচ অফ 4 তো 0-র থেকে ছোট হওয়ার কথা, এ তো নেগেটিভ সংখ্যা, তাই না? সুতরাং 0 তার থেকে বড়, মানে আমি যদি প্রথমটা লাস্টেরটা নিই, তাই 0 লেস দ্যান এইচ অফ 4 নেগেটিভ, তাই না? এটা কি হতে পারে? অবভিয়াসলি হতে পারে, মানে এইচ অফ 4 এর মান যে পজিটিভ সেটা তোমার কে বললো? এইচ অফ 4 এর মান তো নেগেটিভ হতেও পারে, তাহলে নেগেটিভে নেগেটিভ পজিটিভ হয়ে যেতে পারে। ওকে, যাই হোক আমাদের সলিউশন হয়ে গিয়েছে প্রবলেমটা। ওকে, এটা কিন্তু বেস্ট কনসেপ্ট চলছে। কি কাজে লেগেছে বলতো প্রবলেমটার মধ্যে? ফার্স্ট অফ অল ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের ফুল কনসেপ্ট কাজে লেগেছে। প্রত্যেকবার কিন্তু তোমাদের ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন থেকে কিন্তু বেশ প্রবলেম দেয় ডিফারেন্সিয়েশন থেকে, ঠিক আছে? ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে, ইনইকুয়ালিটি কাজে লেগেছে। ওকে, আর কি কাজে লেগেছে? এ দুটোই, এগুলোই কাজে লেগেছে। ওকে, আচ্ছা নেক্সট আমরা প্রবলেম 30টা দেখবো এখানে। তো এটা অনেকটা আগেরটার থেকে অনেকটা ইজি মনে হচ্ছে দেখে। ঠিক আছে, নিজেরা একবার ট্রাই করো, তারপরে আমি দেখছি। ওকে, ভিডিওটা পজ করে নিয়ে ট্রাই করো। ওকে, ওকে আমি করি, দেখো কি বলছে, আগে ভালোভাবে পড়তে হবে পুরো প্রবলেমটা। ওকে, কি বলছে, কনসিডার দ্য ফলোয়িং ইলিপস। ইলিপসটা কেমন? এক্স স্কোয়ার বাই এফ অফ কে স্কোয়ার প্লাস 2k প্লাস 5 প্লাস ওয়াই স্কোয়ার বাই এফ অফ কে প্লাস 11। অবভিয়াসলি এটা ইলিপস হবে কখন? যখন ধরো এখানে এফ অফ কে প্লাস 1 এর মান ধর নেগেটিভ হয়ে গেল, তখন তো এই নেগেটিভ মাঝখানে চলে আসবে, এটা ইলিপস থাকবে না, হাইপারবোলা হয়ে যাবে। এখানে বলেছি আরো কিছু, হ্যাঁ এফ এক্স ইজ পজিটিভ ফাংশন, এফ এক্স অলওয়েজ পজিটিভ, এফ এক্স ইজ অলওয়েজ পজিটিভ, তার মানে এটা একটা ইলিপস, দেন দিস ইজ আ অবভিয়াসলি আ ইলিপস। দেন দ্য ভ্যালু or values of k for which the major axis coincides with x axis। এখন বল, তুমি ধরো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা মনে করো একটা ইলিপস। এর মেজর অ্যাক্সিস সম্পর্কে বলতে পারবে? মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস?
যদি এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার হয় তাহলে মেজর অ্যাক্সিস কি হবে? দিস ইমপ্লাইজ মেজর অ্যাক্সিস হবে এক্স অ্যাক্সিস, তাই না? যেটা বড়, এ স্কোয়ারটা বড় মানে এক্স এর নিচে বড়, তার মানে এক্স অ্যাক্সিসটা মেজর অ্যাক্সিস। আবার যদি এ স্কোয়ার লেস দ্যান বি স্কোয়ার হয় সেক্ষেত্রে বি স্কোয়ারটা বড় মানে ওয়াই স্কোয়ারটা মেজর অ্যাক্সিস, তাহলে সেক্ষেত্রে মেজর অ্যাক্সিস কি হয়ে যাবে? ওয়াই অ্যাক্সিস। এখানে বলছে মেজর অ্যাক্সিস কোইনসাইড এক্স অ্যাক্সিস, তার মানে কি হতে হবে? এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার মানে এক্স এর নিচে যেটা আছে সেটা বড় হতে হবে, মানে এফ অফ কে স্কোয়ার প্লাস 2k প্লাস 5 দিস ইজ গ্রেটার দ্যান হতে হবে এফ অফ কে প্লাস 11। এখন বলো আচ্ছা এফ ইজ পজিটিভ ভ্যালু ডিক্রিজিং ফাংশন, এফটা ডিক্রিজিংও বলেছিল এখানে, দেখো আবার সে ইনক্রিজিং ডিক্রিজিং এর গল্প করছে। এখন বলো এফটা ডিক্রিজিং ফাংশন, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো বলো? এখান থেকে কোনটা লিখবো আমি? কে স্কোয়ার প্লাস 2k প্লাস 5 গ্রেটার দ্যান কে প্লাস 11 অর লেস দ্যান কে প্লাস 11? গ্রেটার দ্যান হবে না লেস দ্যান হবে, কোনটা? যদি মনে করো গ্রেটার দ্যান হয়, যদি মনে করো গ্রেটার দ্যানটা হচ্ছে এটা সঠিক, তাহলে বোথ সাইডে যে এফ নেব আমরা, বসে এফ নেব এফ অফ কে স্কোয়ার প্লাস 2k প্লাস 5, এফ ইজ ডিক্রিজিং ফাংশন, ইনিকোয়াল ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে এফ অফ কে প্লাস 11। বাট দেওয়া আছে কি এফ অফ এই কে স্কোয়ার 2k প্লাস 5 গ্রেটার দ্যান এফ অফ কে প্লাস 11, বাট এখান থেকে পাচ্ছে কি লেস দ্যান, সুতরাং এখানে গ্রেটার দ্যান নেওয়া যাবে না, সুতরাং এটা কি হবে? লেস দ্যান। সোজা কথায় ডিক্রিজিং ফাংশন থাকলেই ওই ফাংশন চাপিয়ে দাও বা ওই ফাংশন তুলে নাও, আমাদের ইনইকুয়াল ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, আর ইনক্রিজিং হলে চেঞ্জ হবে না, ঠিক আছে? ডিক্রিজিং হলে ওই ফাংশনটার উপরে চাপিয়ে দাও ইনইকুয়ালিটিতে, ওই মানে পুরো ইনইকুয়ালিটি থেকে যদি থাকে সবকটার সাথে তুলে নাও ওই ফাংশনটা, তাহলে ইনইকুয়াল ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে ডিক্রিজিং হলে। কি পাচ্ছি এখান থেকে তাহলে? কে স্কোয়ার প্লাস 2k মাইনাস কে মানে প্লাস কে, আর মাইনাস 5 মাইনাস 11 মানে মাইনাস 6, দিস ইজ লেস দ্যান 0। এটা কি পাবো বলো মিডল টার্ম করলে? ওকে আমি নেক্সট এটা যাচ্ছি, কে স্কোয়ার প্লাস কে মাইনাস 6, কে স্কোয়ার প্লাস কে মাইনাস 6 ইকুয়াল টু 0, দিস ইজ কে স্কোয়ার minus 3k plus 2k minus 6, this is 0, k into k minus 3 plus 2 into k minus 3, this is 0. ওকে তাহলে কি হচ্ছে k plus 2 into k minus 3, this is less than 0, sorry less than 0, sorry just a minute. ওকে আচ্ছা তাহলে বলো, আচ্ছা এখানে একটুখানি আমাদের গন্ডগোল হয়েছে, এটা প্লাস ছিল মানে এটা হবে প্লাস 3k মাইনাস 2k, ওকে প্লাস 3k মাইনাস 2k, সরি ওকে k into k plus 3 minus 2 into k plus 3 equal to sorry less than 0, তাহলে k plus 3 into k minus 2 is less than 0। এখন বলো k এর ভ্যালু কেমন হতে পারে? এখানে আমি কি বলেছি, যদি থাকে তোমাদের ইনইকুয়ালিটিতে আমি বলেছি, যারা দেখোনি ক্লাস 11 ইনইকুয়ালিটি মানে আর কি, ক্লাস 11 ইনইকুয়ালিটি যারা ভালোভাবে করনি অবশ্যই করবে, ঠিক আছে? আমার চ্যানেলে কিন্তু পুরো ইনইকুয়ালিটির কনসেপ্ট প্লাস এসএনদের সলিউশন দেওয়া আছে। তো দেখো এক্ষেত্রে আমরা কি করি, ফার্স্টে আমরা লাইনের উপরে এ আর বি লিখি, ধরো এ লেস দ্যান বি, তাহলে এ আর বি লিখে মানে এখানে কি আছে, এটা কে প্লাস 3 আমার এক্স মাইনাস এক্স মাইনাস বি আর মানে কে মাইনাস মাইনাস 3 মানে মাইনাস 3, আর এটা কে মাইনাস 2 মানে 2, দেখলাম।
এবার এক্সটাকে যদি এখানে নিই -3 এর থেকে ছোট, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কি কে মাইনাস -3 লিখতে পারি। এখন কে এর মান যদি -3 এর থেকে ছোট নিই, তাহলে কে এর মান -3 এর থেকে ছোট, তাই ছোট মাইনাস বড়, -3 তো কে এর থেকে বড়, তাহলে মাইনাস কেটা -3 এর থেকে ছোট, তার মানে ছোট মাইনাস বড় নেগেটিভ, এটা -3 এর থেকে ছোট মানে আমাদের এটা 2 এর থেকেও ছোট, তাই নেগেটিভ ইন্টু নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। কিন্তু এখানে কি বলেছে নেগেটিভ হতে হবে, সুতরাং এদিকে নেওয়া যাবে না। এখন যেহেতু এখানে নেওয়া যায়নি, ইকুয়াল টু -3 নেওয়া যাবে না, কারণ ইকুয়াল টু -3 বসালে 0 হয়ে যাবে, কিন্তু লেস দ্যান 0 হতে হবে। যদি এখানে নেই কে এর মানটা, এটা যদি এখানে নেই, বলো কি হবে, কেটা -3 এর থেকে বড়, মানে বড় মাইনাস ছোট, মানে এটা হয়ে যাচ্ছে পজিটিভ, কিন্তু কেটা 2 এর থেকে তো ছোট, মানে এটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ নেগেটিভ, মানে স্যাটিসফাই করছে, মানে কেটা এই 3 থেকে -3 থেকে 2 এর মধ্যে নিতে পারি। আবার 2 এর থেকে বড় যদি নেই কে, সেক্ষেত্রে এটাও পজিটিভ হয়ে যাবে, এটাও পজিটিভ হয়ে যাবে, সুতরাং হবে না। সোজা কথায় লেস দ্যান থাকলে কি করবে, মাঝখানটা নেবে, লেস দ্যান থাকলে মাঝখানের, সরি, লেস দ্যান থাকলে মাঝখানটা, আর গ্রেটার দ্যান থাকলে ও দুই ধারের গুলো, মানে এই দিকটা আর এই দিকটা গ্রেটার দ্যান থাকলে, লেস দ্যান থাকলে আমাদের মাঝখানেরটা, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, কেটা -3 থেকে 2, কে বিলংস টু -3 থেকে 2, অপশান বি। ওকে, তো নেক্সট যে প্রবলেমগুলো আছে আমরা পরের ভিডিওতে সলভ করার চেষ্টা করবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। তোমরা চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করবে, আর অঙ্কটা যদি বুঝতে পারো অবশ্যই, যেখানে বুঝতে পারছো না কমেন্ট করবে, ওকে। আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করো, আর নিজেরা ভিডিওগুলো দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করবে, ওকে। আর অবশ্যই লাইক করবে। টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।